আসসালামু আলাইকুম। স্টুডেন্ট তোমরা সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা হচ্ছে কিউএনএ তে সালাম দিও না, সবাই চ্যাট বক্সে লিখো। তো আমরা এখন স্টার্ট করব, 1-2 মিনিট পরে স্টার্ট করব। আচ্ছা তোমরা অনেকে একটা কোশ্চেন করতেছো যে ভাই কোর্স শেষ হওয়ার পরে ভিডিও কতদিন থাকবে? 1 সপ্তাহের মতো ধরে নাও থাকবে। তুমি এটা নিয়ে অনেকেই অনেক কোশ্চেন করতেছো ভাই ভিডিও কতদিন থাকবে? 1 সপ্তাহ মতো থাকবে। মানে একদমই পরে শুরু করবো। টাইম চেঞ্জ করতে চাই, তুমি হচ্ছে পরে কল দিও, মানে ক্লাস শেষ করে আমাকে একটু ফোন দিও, আমরা এখান থেকে চেঞ্জ করি। আমাদের নাম্বার আছে। আচ্ছা তোমাদের এখনো সালাম দিচ্ছ? হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জাহিদ, হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা তোমাদের বলো তো, সবাই কেমন আছো তোমরা? আবার 1 সপ্তাহ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা গ্রেট। আচ্ছা আচ্ছা যাক, তোমরা ভালো আছো অবশেষে। ভালো আছি, কিন্তু কিন্তু কি বলো তো? আচ্ছা হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নিতে আসলে আমি সবসময় বলি যে তোমাদের ক্লাস নিতে আসলে অলওয়েজ কি, মানে ক্লাসের শুরুতে যেমন থাকি না কেন, ক্লাসের শেষে যেহেতু মনটা ভালো হয়ে যায়, সব ক্লাস নিতে নিতেই বলতে পারি যে হ্যাঁ ভালো আছি। আর হ্যাঁ, আবার যেহেতু 1 সপ্তাহ পরে আমাদের দেখা, আর একটা আইসিটি ক্লাসে আমাদের দেখা হয়ে গেল, আর মাত্র কয়েকটা ক্লাস আছে তাই না? আমাদের হয়তো আর আজকের মানে আজকে সহ হয়তো 3টা ক্লাস আমাদের বাকি আছে। এখন লাস্টের দিকে কিছু সহজ জিনিসপাতি আছে, সেগুলো আমরা একটু দেখবো। এবং যদি একটু খেয়াল করে থাকি যে আমরা তো নিশ্চয়ই এখন প্রোগ্রামিং আর এইচটিএমএল এই দুইটাকে আমরা মিস করা শুরু করছি সবাই, তাই না বলো তো? এগুলোকে তো যথেষ্ট পরিমাণে মিস করার কথা। আর আরেকটু যদি তোমাদের বলি যে যদিও আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 অনেক বেশি ইজি, লিটারালি জাস্ট রিডিং পড়লেই পারা যায়, বাট মানে জিনিসটা হলো পুরোপুরি আমরা কি বলতে পারি যে থিওরিটিক্যাল। বাট যার কারণে আমাদের গত ক্লাসটা আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম, বাট হ্যাঁ আমরা দেখছিলাম যে না তোমরা অতটা বোর্ড ফিল করো নাই, যার কারণে হ্যাঁ এটা আমাদের জন্য একটা ইন্সপায়ারিং জিনিস ছিল, যার কারণে যে আমরা আজকে আরেকটা থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে চ্যাপ্টার 2, বাট সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন অ্যাকচুয়ালি চলেই আসে, অ্যাটলিস্ট একটা কোশ্চেন পাবা, মানে অ্যাটলিস্ট না মানে একটা কোশ্চেন পাবা সেটা বলা যায়। যার কারণে একটা কোশ্চেন যেহেতু সেখানে থেকে পরীক্ষায় চলে আসবে, তো সেই চ্যাপ্টারটা আমরা তোমাদের পড়াই দিচ্ছি, মানে যতগুলো টপিক সবগুলো তোমাদের বলে দিচ্ছি যেন তোমাদের পড়তে যেন কোনো প্রবলেমই যেন না হয়। আর হ্যাঁ এই তো তোমাদের সাথে অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, পরিচয় জড়িত দেওয়ার বিস্তারিত কিছু নাই। আর যে মানে ভার্সিটি পরীক্ষা টরীক্ষা প্রায় শেষ হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে ভার্সিটি থেকেও বের হয়ে যাচ্ছি। সো মানে তোমাদের সাথে অ্যাকচুয়ালি ক্লাস নিতে এনজয় করতেছি অ্যাকচুয়ালি এই সময়টায়। আর হ্যাঁ আমাদের সাথে তোমাদের যদি কোশ্চেন আনসার মানে তারপর আমি পড়ানোর পরে ধরো তোমাদের কোশ্চেন আছে, সেগুলো তোমরা কিউএনডি তে করতে পারবে। আর জানোই তো সবকিছু নিয়ম কানুন, যে কিউএনডি তে আমাদের প্রিয় জাওয়াদ ভাইয়া রয়েছেন। এখন জাওয়াদ ভাই তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন। আমরা তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি তাই না, যেহেতু আমরা সবাই চলে আসছি, অনেকজন তোমরা প্রায় সবাই জয়েন করে ফেলছো। আর তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, আর চলো একটু জাওয়াদ ভাইয়ের কাছে আমরা যাই। ওকে জাওয়াদ আসো? আচ্ছা জি ভাই সম্ভবত শুনতে হ্যাঁ। পাচ্ছি। হ্যাঁ শুনতে জাওয়াদ পাচ্ছেন? ওদের যদি বলো একটু। আচ্ছা ঠিক আছে। সো ভাইয়া তো সব কথা বলেই ফেললো, শেষ ক্লাসের পর্যায়ে আমরা মোটামুটি চলে এসেছি। সো ভাইয়া আজকে যে টপিক গুলো পড়াবে সেই টপিক গুলো আসলে যদি বুঝে যাও তোমার জন্য খুব ভালো হবে। এক ক্লাসেই তোমার পুরো আইসিটির সবগুলো অংশ ক্লিয়ারলি হবে। সো একটু মনোযোগ রাখবার চেষ্টা করো। ইনশাল্লাহ আজকের ক্লাসটা একটু মনোযোগ রাখলে তুমি ক্লাস থেকে পূর্ণ আউটপুটটা পেয়ে যাবে। এবং ক্লাসটা খুব মজাদার, মানে ক্লাসটা তুমি দেখলেই খুব সহজেই ঠান্ডা মাথায় তুমি পুরো অংশটা বুঝে যাবে।
সো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। সো আমার পক্ষ থেকে এতটুকুই, আর যদি কোনো অংশ বুঝবার থাকে এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন করতে পারো, কিউএনএতে আছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ জাওয়াদ। আর আচ্ছা আমি অর্ক তোমাদের ভাই একটু সেটা হ্যাঁ, হচ্ছে ভাই অনেকেই ছিল না তো ফার্স্টের দিকে বলবে একটা কথা বলছিল, সেটা হচ্ছে আমাদের ক্লাস যেহেতু শেষের দিকে চলে আসছে তো সবার মনে হচ্ছে একটাই প্রশ্ন যে ভাই আমাদের হচ্ছে ক্লাস বা পিডিএফ গুলো হচ্ছে কতদিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে থাকবে। এটা নিয়ে হয়তো বা জাওয়াদ ভাইকে তোমরা অসংখ্য জাওয়াদ ভাইকে অনেক কোশ্চেন করবা। তো আমি আগে একটু বলে দিচ্ছি যে ভিডিও এবং পিডিএফ গুলো হচ্ছে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে থাকবে। আমি আশা করি তোমরা এই কোশ্চেনটা হচ্ছে কিউএনএতে আর করবা না। থ্যাংক ইউ ভাই, শুরু করে। আচ্ছা হ্যাঁ, এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবা যে তার মানে তোমরা বুঝতে পারতেছো যে হ্যাঁ এখন যেহেতু সহজ চ্যাপ্টার গুলো পড়তেছি আর হয়তো 2টা ক্লাস আছে, তার মানে এরপরে তুমি 1 সপ্তাহের মধ্যে জিনিসটাকে একটু গোছাই ফেলবা। আর যখন আমরা প্রোগ্রামিং করছিলাম, এই তুমি বলো তো আইসিটি জিনিসটা কি এরকম যে বারবার পড়তে হয়, না পড়লে ভুলে যাই? বিষয়টা তো এরকম না। তুমি যখন প্রোগ্রামিং বুঝে ফেলছো, তুমি এখন এইচটিএমএল বুঝে ফেলছো, ধরো তোমাকে এখন অন্য কারণে তোমাকে কেউ একটা প্রোগ্রাম করতে বলছে, তুমি বসে বসে তো প্রোগ্রামটা করে ফেলতে পারবা। তোমার কি মুখস্থ করে বইটা আবার দেখা লাগবে? আমি তোমাকে বলছিও তোমাদের কোনো হেল্প লাগবে, ধরো তুমি একটা সিনট্যাক্স ভুলে গেছো, একটা লাইন ভুলে গেছো, তুমি নেটে সার্চ দিয়ে দিচ্ছ, তুমি জিনিসটা তোমার মনে পড়ে যাচ্ছে। এবার তোমার যে জায়গায় তুমি একটু প্যারা খাইতে পারো চ্যাপ্টার 3 এর লাস্টের দিকে টপিকগুলো একটু মনে থাকতে নাও থাকতে পারে, সেগুলো তুমি একটু খাতায় নোট করে ফেলো। মানে যেন এগুলোর জন্য আমাদের কোনো কিছুর উপর নির্ভর করতে না হয়। আইসিটি টপিকটা হলো এরকমই যে আমাদের বারবার ইভেন বইটাও পড়া লাগে না, একবার বুঝে ফেলবো শেষ পুরা। ওকে, তাহলে চলো আমরা সুন্দরভাবে শুরু করি। ওকে, চ্যাপ্টারটা হলো কি আগে দেখি। চ্যাপ্টারটা হলো আমাদের কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং, তার মানে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করব। ওকে, এখন এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই যে তুমি চিন্তা করো, তুমি কিন্তু পুরো একটা কমিউনিকেশন সিস্টেমটা ইউজ করতেছো। তুমি তোমার বাসার মধ্যে রয়েছো, তোমার বাসার মধ্যে আমি আমার বাসায় রয়েছি। আমি এখানে কি কোনো কথাবার্তা বলতেছি, মানে আমার কথা, মানে আমার কথাগুলো কি একটা ডেটা। তারপরে আমি যে এই স্লাইডটা যে শেয়ার করতেছি, এইটাকে বলতে পারি কি আমরা একটা ডেটা। এই ডেটাগুলোকে আমি পাঠাচ্ছি, তুমি সেই ডেটাগুলোকে রিসিভ করতেছো। এই জায়গায় অবভিয়াসলি কি হচ্ছে বলো তো, একটা কমিউনিকেশন হচ্ছে। এই কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে হচ্ছে সেটা নিয়েই মূলত আজকের ক্লাসে আমরা সবকিছু ডিটেলস আলোচনা করব। নট অনলি দ্যাট, আমি তোমাদের কি, তোমরা হয়তো ঢাকার অনেকে বাইরে আসছো, বিভিন্ন জায়গায় আসছো, তাহলে এমন তো না যে তুমি জাস্ট আমার পাশের বাসায় আসো, বিষয়টা কিন্তু এরকম না। আমি যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, তুমি এই ক্লাসটা করতে পারতেছো। এই যে তুমি চিন্তা করো কত অনেক বিশাল বিশাল ডিস্টেন্স কাভার হচ্ছে, তার মানে এখানে অবভিয়াসলি একটা সিস্টেম আছে। নট অনলি দ্যাট, যদি এরকম হয় যে তোমরা যখন অনেক সময় লাইভ দেখো, ফেসবুকের লাইভ বা বিভিন্ন অনুষ্ঠান যে আমরা দেখি, সেখানে কিন্তু এমন না যে সেটা একটা দেশের মধ্যে, এমনও হইতে পারে সেটা অন্য কোনো দেশের মধ্যে আছে, অনেকগুলো লোকের দেশ এই ভিডিওটা দেখতেছে। মানে অবভিয়াসলি দেয়ার ইজ অলসো এ কমিউনিকেশন সিস্টেম। তার মানে এখন আসো একটু যদি দেখি যে এই যে কমিউনিকেশন সিস্টেম, দেখো কমিউনিকেশন সিস্টেমটা তাহলে আমরা কি বুঝলাম, যে কমিউনিকেশন সিস্টেম হলো যে ধরো আমি তোমাদের কাছে ডেটা পাঠাচ্ছি, আমি তোমাদের কাছে কোনো ডেটা পাঠানোর পরে তোমরা সেই ডেটাটা রিসিভ করতেছো, এর মাঝখানে যতগুলা কাজ হচ্ছে বা এই কাজটাই যেভাবে হচ্ছে সেটাকে আমরা বলি হলো কি কমিউনিকেশন সিস্টেম, রাইট? এখন চলো আমরা একটু দেখি এই এই যে পিকচারটা, তোমরা জানি পিকচারটা তোমাদের কাছে একটু কেমন লাগতেছে, যদিও তোমরা পারো ম্যাক্সিমামই, তাহলে এই পিকচারটাকে এক্সপ্লেইন করি। এইটাকে আমরা বলতেছিলাম যে আমাদের ডেটা কমিউনিকেশনের সাধারণত অংশ হলো 5টা। 5টা অংশ কি কি বলি তো, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। যে একটা হলো সোর্স, সোর্স মানে কি উৎস, যেখান থেকে আমি ডেটাটাকে পাঠাবো। একটাকে আমি বলতে পারি হলো প্রেরক, প্রেরকটাকে আমরা বলতে পারি কি ট্রান্সমিটার। মাধ্যম হলো যে মাধ্যমের আমাদের কি এই তথ্যটা যাচ্ছে বা ডেটাগুলা যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি হলো কি মাধ্যম। এরপরে হলো কি এই যে রিসিভার আর গন্তব্য, এই দুটো আমরা বুঝতে পারতেছি। গ্রাহক হলো কি রিসিভার কোন একটা জিনিস রিসিভ করতেছে, আর গন্তব্য হলো যে জায়গায় পৌঁছাচ্ছে। এখন আসো তোমাদেরকে জিনিসটা যদি একটু ডিটেলসে বলি। ধরো যে তুমি কাউকে একটা টেক্সট মেসেজ পাঠাবা, ধরো তুমি কাউকে টেক্সট মেসেজ পাঠাবা, তাহলে তোমাকে বলা যেতে পারে তুমি হলো উৎস। এখন কথা হলো তুমি টেক্সট মেসেজটা কিসের মাধ্যমে পাঠাবা বলো তো? তুমি একটা মোবাইলের মাধ্যমে পাঠাবা, মোবাইলটাকে আমরা বলতে পারি হলো ট্রান্সমিটার বা প্রেরক। এখন তুমি যে মোবাইলটাকে পাঠাইছো, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের কি কোনো তার দিয়ে কানেকশন না, সেখানে কানেকশনটাকে আমরা বলতে পারি কি ওয়্যারলেস কানেকশন বা তারবিহীন কানেকশন। তার মানে কি আমরা ওই জায়গার মাধ্যমটাকে আমরা বলতে পারি হলো তারবিহীন মাধ্যম। এরপরে ধরো এরপরে কি ওইটা আরেকজনের মোবাইলে পৌঁছায় গেছে, সেই মোবাইলটাকে আমরা কি বলতে পারি রিসিভার। আর এরপরে মোবাইলটা পাঠানোর পরে তুমি যাকে পাঠাতে চাচ্ছ সে যখন জিনিসটাকে দেখলো, তখন সেটাকে আমি বলতে পারি হলো ডেস্টিনেশন বা গন্তব্য। তার মানে জিনিসটা হলো কি তুমি কোনো একটা ডেটা পাঠাচ্ছ, তোমাকে বলতে পারি হলো উৎস। তুমি মোবাইলের মাধ্যমে পাঠাচ্ছ, মোবাইল থেকে বলতে পারি হলো ট্রান্সমিটার।
তুমি যে ওয়্যারলেস মাধ্যমে বা তারবিহীন মাধ্যমে তুমি পাঠাচ্ছ, আমরা সেটাকে মাধ্যম বলতে পারি। এরপরে ধরো যে মোবাইলটা তথ্যটা রিসিভ করতেছে সেটাকে বলতে পারি রিসিভার। আর তুমি অ্যাকচুয়ালি যাকে পাঠাতে চাচ্ছ, মানে যে কেউ যখন সে মোবাইলটা থেকে ওই তথ্যটা রিসিভ করবে, তখন আমরা বলতে পারি সে হলো তোমার গন্তব্য বা ডেস্টিনেশন। তাহলে ডেটা কমিউনিকেশনের যে 5টা অংশ সবাই বুঝলাম কিনা আমাকে একটু বলো তো কাইন্ডলি। ওকে, গ্রেট। আচ্ছা, জোস। দেন তাহলে চলো, আজকের টপিক কিন্তু খুবই ইজি, শুধু শুধু এটাকে জটিল করার কোনো মানে হয় না, বাট ইনটুইটিভলি ভাবে বুঝি। তুমি জানো পরীক্ষায় যে এই কোশ্চেনটা আসে যে ডেটা কমিউনিকেশনের অংশগুলো বলো, এটাতে নাম্বারের কোশ্চেনটা আসে, মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো খুবই ইজি, চ্যাপ্টারটাও ইজি, কোশ্চেনও ইজি হবে। চলো তাহলে একটু দেখি। দেন আমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানবো, তার নাম হলো কি ব্যান্ডউইথ। এই যে তোমরা অনেকেই বিভিন্ন ক্লাসে এটা নিয়ে কোশ্চেন করছিলে, ভাইয়া ব্যান্ডউইথ বলতে কি বুঝি, ব্যান্ডউইথ বলতে কি বুঝি। ব্যান্ডউইথ বলতে যে আমাদের ডেটা ট্রান্সফার যে হচ্ছে, ডেটা ট্রান্সফার কি স্পিডে হচ্ছে, সেটাকে আমরা বলি হলো কি ব্যান্ডউইথ। যেমন আসো, এই যে আমরা এই জায়গায় বলতে পারি যে ব্যান্ডউইথ হলো মেইনলি 3 প্রকার। একটাকে আমরা বলি হলো ন্যারো ব্যান্ড, যেটা হলো 45 থেকে 300 বিট পার সেকেন্ড। একটা হলো কি ভয়েস ব্যান্ড, সেটা হলো তোমার কি যে 9600 বিট পার সেকেন্ড থেকে যে 9.6 কিলো বিট পার সেকেন্ড। আর যেটা হলো ব্রডব্যান্ড, যেটা আমরা ব্রডব্যান্ড বলি, ব্রডব্যান্ড হলো আমরা বলি হলো যে 1 Mbps বা 1 মেগা বিট পার সেকেন্ড থেকে অনেক বেশি উচ্চগতি সম্পন্ন। এখন বিট তো আমরা সবাই বুঝি, 01 এইগুলো হলো বিট। তার মানে হলো ন্যারো ব্যান্ডে 45 থেকে 300টা করে বিট প্রতি সেকেন্ডে আদান প্রদান করা পসিবল। ভয়েস ব্যান্ডে 9600টা বিট থেকে 9.6 কিলো বিট। কিলো বিট মানে কি, কিলো মানে তো আমরা জানি তাই না, যে 10⁻³ আমরা জানি কিলো, তবে 9.6 কিলো বিট পার সেকেন্ড সেটা আমরা বুঝতে পারতেছি, মানে সরি যে 1024 বিটে হলো 1 কিলো বিট। আচ্ছা সরি, তোমাদের একটু ভুল বলে ফেলছি, যে 1024 যে বিট সেটাতে আমরা বলতে পারি যে 1 কিলো বিট। দেন আসো এই যে ব্রডব্যান্ড, এই ব্রডব্যান্ডকে আমরা বুঝতে পারতেছি না যে 1 Mbps, তার মানে 1 মেগা বিট পার সেকেন্ড। তার মানে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে অনেক বেশি গতি থাকে কোথায়, ব্রডব্যান্ডে। যদিও ঠিক আছে, যদিও এটা পরে বলতেছি, আগে তোমরা বলো তো এই জায়গায় বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা না, এখন যে বিষয়টা এই জিজ্ঞেস করছে যে এই এমবিপিএস কি, এমবিপিএস মানে হলো মেগাবিট পার সেকেন্ড। কি বলো তোমরা, এমবিপিএস মানে হলো মেগা বিট পার সেকেন্ড। ঠিক আছে, এটা মানে হলো কি এমবিপিএস। এখন যে বিষয়টা, তার মানে কি মেগা মানে কি বলতো, 10⁶, বা এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে কিভাবে বলি যে আমাদের 1024, এই দেখা লিখে দিই আমি, আসো 1024 বিট মানে হলো কি 1 কিলো বিট। 1024 কিলোবিট মানে হলো কি 1 মেগাবিট। মানে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তার মানে কি 1 Mbps মানে কি 1024 ইন্টু 1024 তোমার কি বিট, তার মানে অতগুলা বিট তোমার কি প্রতি সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে। যদিও বাংলাদেশের যে গভর্নমেন্ট, মানে যদিও এখন নতুন আইন পাস করছে, এটা বাইরে থেকে আরো আগে থেকে আছে, সেটা হলো ব্রডব্যান্ড, কোনো কিছুকে যদি ব্রডব্যান্ড বলতে হয় অ্যাটলিস্ট সেখানে 5 Mbps ডেটা স্পিড থাকবে। যদিও আমাদের দেশে এখনো প্রোভাইড করা হয়নি, বাট নতুন একটা যে আইন করছে, নতুন নিয়ম অনুযায়ী যে ব্রডব্যান্ডের স্পিড অ্যাটলিস্ট 5 Mbps থাকতে হবে, এটা নতুন নিয়ম করছে। বাট যদি এখনো ফলো করা হচ্ছে না, সামনের দিকে হয়তো ফলো করা হবে। আচ্ছা, ওকে। এই তোমরা জিজ্ঞেস করতে যারা বলতেছে যে 1 বাইট, তোমরা যারা বাইট বলতেছো, এই বাইট তো আমরা বুঝি যে 8 বিটে 1 বাইট। তাহলে তোমার যদি বিটে দেওয়া থাকে অ্যান্সারটা, মানে এখানে ডেটা, তুমি সেটাকে কি বাইটে কনভার্ট করতে পারবা না? সেম জিনিস, 8 বিটে 1 বাইট, রাইট? আচ্ছা, এখন চলো আমরা তাহলে ব্যান্ডউইথ বা স্পিড সম্পর্কে আমরা বুঝলাম। এখান থেকে আমরা নতুন জিনিসপাতি শেখা শুরু করছি, আমরা ডেটা, আমরা কি ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার স্পিড সেটা আমরা বুঝছি। দেন আসো এই যে ডেটা ট্রান্সফারের মেথড বা ডেটাগুলো কিভাবে ট্রান্সফার হতে পারে সেটা নিয়ে আমরা একটু একটু জানি। এখন আসো, আমাদের ডেটা ট্রান্সফার হতে পারে মূলত 2 প্রকারে। একটাকে আমরা বলি হলো প্যারালাল, আর আরেকটাকে আমরা বলি হলো সিরিয়াল। তার মানে ডেটা হলো আমাদের কি প্যারালালি, বলতে পারি প্যারালালি ট্রান্সফার হতে পারে অথবা সিরিয়ালি ট্রান্সফার হতে পারে। কিরকম ভাবে দেখো, ধরো যে তোমার কি যতগুলো বিট আছে 010101 সবগুলো তোমার কি একসাথে বিভিন্নভাবে প্যারালালি তোমার ট্রান্সফার হচ্ছে, সেটাকে আমরা বলি হলো কি প্যারালাল ট্রান্সমিশন। অথবা আরেক রকমের ট্রান্সমিশন আছে, সেটা হলো আমাদের বিটগুলো একটা একটা করে কি তোমার ট্রান্সফার হচ্ছে।
দেখো তোমাদের কথাটা যে এই দেখো আমাদের সেন্ডারে যে বিটগুলো আছে, রিসিভারে সেই বিটগুলো বা ডেস্টিনেশনের সেই বিটগুলাই আসতেছে, বাট একটা একটা করে আসতেছে। যদি একটা একটা করে আসে সেটাকে আমরা বলতে পারি কি সিরিয়ালে আসতেছে। যদি সবগুলো একবারে আসতে থাকে বা প্যারালালি আসতে থাকে সমান্তরালে, সেটাকে আমরা বলতেছি যে আমাদের সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। বলো তো এই পেজটা সবাই নিশ্চয়ই বুঝছি। আজকের টপিকগুলো কোনটা বেটার সেরকম কিছু না, যে একজন ফয়সাল যে জিজ্ঞেস করছে ভাইয়া কোনটা বেটার, আমরা এক এক জায়গায় এক এক রকম ইউজ করি, মানে আমরা নর্মালি সিরিয়ালটাই ইউজ করি। বাট তুমি চিন্তা করে দেখো যে আমাদের আরো অনেক কাজ, ধরো তুমি একটা মুভি দেখতেছো, মুভি দেখা বাদও তুমি কোনো কিছু ফেসবুকে কোনো কিছু লাইভে দেখতেছো, তোমার কি যে ধরো যে কয়েকটা জিনিস, একটা হলো তোমার সিগন্যাল, মানে বা বলতে পারে একটা হলো সাউন্ড বা অডিও, আর একটা হলো ভিডিও, ওইগুলো প্যারালালি আসতে হবে না? এই যে বুঝতে পারতেছি অনেক টাইপের কাজ আছে যেখানে ডেটা প্যারালালি আসতে হয়, অনেক টাইপের কাজ আছে ডেটা সিরিয়ালে আসতে হয়। কোনোটা ভালো এরকম বলতে পারি না, বাট দুই রকম আছে সেটা আমরা শিখলাম। হ্যাঁ, জারিন বলছে যে অনেক ইজি, অ্যাকচুয়ালি অনেক ইজি। নেক্সট চলো, আমরা ডেটা ট্রান্সমিশন মেথড আবার কয়েক ভাগে ভাগ করা যায়। সেটা হলো যে এই যে আমরা বললাম না যে বিট বিট করে যাচ্ছিল, এই যে কয়েকটা করে বিট যে যাচ্ছিল, এইগুলোর উপর মানে এইটাকে আমরা বলি হলো বিট সিঙ্ক্রোনাইজেশন। এইটার উপর ভিত্তি করে আমরা বলি যে আমাদের ডেটা ট্রান্সমিশন আরো তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হলো অ্যাসিঙ্ক্রোনাস, একটাকে বলি হলো সিঙ্ক্রোনাস, একটাকে বলি হলো আইসোক্রোনাস। এই তিনটা যদি তোমাদের আমি এক্সপ্লেন করি, তাহলে বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে তোমরা কি বুঝতেছো বা কি বুঝায় সেটাও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আসো তোমাদের একটু বলি। ধরো যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মানে কি, ধরো আমি একটা করে বিট আমার মোবাইলে লিখছি, সাথে সাথেই সেটা আরেকটা মোবাইলে পৌঁছায় যাচ্ছে, সেটাকে আমরা বলি হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। যেমন যেটা আমরা কিবোর্ড ক্ষেত্রে বলতে পারি, কিবোর্ডে তুমি একটা সুইচ প্রেস করলা, সাথে সাথেই তুমি সেটাকে দেখতে পাচ্ছ। বা আমরা যে প্রোগ্রামগুলো লিখতেছিলাম, এই মনে পড়ে আমরা যে প্রোগ্রামগুলো লিখতাম, একটা কিছু লিখছি সাথে সাথে সেটা আমার স্ক্রিনে শো করতেছে, সেটাকে আমি বলতে পারি হলো কি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। বা যে লাইভ যখন কোনো কিছু যখন আমরা লাইভ দেখি, মানে লাইভ দেখা মানে কি, সেটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। মানে যখন আমরা কোনো কিছু একটা টাইপ করলাম, সাথে সাথেই সেটা দেখা যাচ্ছে বা সাথে সাথেই সেটা সেন্ড হয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারি হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। এরপরে আসো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, এটা তোমাদের বুঝাই। ধরো তুমি কাউকে বলতে চাচ্ছ হলো হ্যালো, তুমি কাউকে ধরো একটা টেক্সট মেসেজ পাঠাচ্ছ, তুমি লিখতে চাচ্ছ হলো হ্যালো, বা তুমি এই যে তোমরা মেসেঞ্জার তো ইউজ করো, ফেসবুকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে এরকম তো আরো বেশ কিছু আমরা ইউজ করি। এখানে ধরো তুমি কাউকে লিখলা হ্যালো, সে কি এরকম ভাবে দেখে এইস, তারপরে ই, তারপরে এল, তারপরে এল, তারপরে ও, সে কি এইভাবে দেখে বলো তো? সে কি পুরা হ্যালো কথাটা সে একবারে দেখে না? তার মানে আমাদের এই যে হ্যালো, এই পুরাটা একবারে আমাদের কি ট্রান্সমিট হয়েছে, মানে পুরা ডেটাটা আমাদের কাছে একবারে ট্রান্সমিট হয়েছে, সেটাকে আমরা বলতে পারি হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস আমাদের পার্থক্য কি হলো? অ্যাসিঙ্ক্রোনাস এরকম, তুমি ধরো জাস্ট এইচটা লিখছো, সাথে সাথে সেটা চলে গেছে, তুমি ই লিখছো সাথে সাথে সেটা চলে গেছে, এল লিখছো সাথে সাথে সেটা চলে গেছে। আর হ্যালো হলো কি টাইপের, যে হ্যালো হলো তুমি হ্যালো কথাটা লিখছো, পুরো কথাটা একবারে তোমার কি পাস হয়েছে। বাট তুমি চিন্তা করো যদি বিট বাই বিট আসতো, যেটা হলো তোমার কিসে হয়, অ্যাসিঙ্ক্রোনাসে হয়, তাহলে তুমি যখন কেউ তোমাকে হ্যালো কথা লিখে পাঠাইছে বা ধরো কোনো একটা ভালো কথা লিখে পাঠাইছে, সেখানে তুমি কি একটা একটা করে লেটার দেখবা। বাট তোমাদের যে আমাদের তার মানে বুঝতে পারতেছি যে আমাদের ফেসবুক মেসেঞ্জার এগুলোতে বলতো অ্যাকচুয়ালি কোন টাইপের জিনিসপাতি ইউজ হয়, সিঙ্ক্রোনাস নাকি নাকি তোমার বলতে পারি যে অ্যাসিঙ্ক্রোনাস? অ্যাকচুয়ালি দুই নম্বরটা মানে সিঙ্ক্রোনাস ইউজ হয় সবখানে, এক্স্যাক্টলি। এই জন্যই এই তোমরা কি দেখো, ধরো তোমাদের মোবাইল ধরো অনেকদিন ধরে ওয়াইফাই কানেক্টেড না, ধরো যে ওয়াইফাই কানেক্ট করে ফেলছো মোবাইলটাকে, তখন তোমার লেখা থাকে না সিঙ্ক্রোনাইজিং ডেটা, এই টাইপের কোনো একটা মেসেজ তোমরা দেখছো মোবাইলে আসে হলো সিঙ্ক্রোনাইজিং ডেটা। তার মানে ওই যে ডেটাগুলা, যে ডেটাগুলো ধরো যে তোমাদের কি এই সময়ের সাথে সেটা সিঙ্ক্রোনাইজ করতেছে, যে অ্যাকচুয়ালি কোনো ডেটা আমার আসা বাকি আছে কিনা। মানে হয়তো কেউ আমাকে ডেটা পাঠাই দিছে বা কোনো একটা ধরো যে আমার কোনো নতুন কোনো ইমেল আসছে, সেগুলো আমার মোবাইলে দেখাচ্ছে না, তাহলে ওই যে এই জিনিসটা যে আমার মোবাইলে সবকিছু ডেটাগুলোকে আনা এক্স্যাক্টলি সিঙ্ক নাও, ওই জিনিসটাকে বলে যে সবকিছু এখন কি অ্যাডজাস্ট করা, সেটাকে আমরা বলতে এই যে দেখছো তোমরা দেখতেছো যে গুগল সিঙ্ক্রোনাইজিং, তারপরে ওয়ান ড্রাইভ সিঙ্ক্রোনাইজিং, দেখছো তোমরা কিন্তু লিটারেলি বুঝো অনেক কিছু। এই যে লোডিং দেখায়, এই তার মানে আমরা অ্যাসিঙ্ক্রোনাস বুঝলাম একটা একটা করে ডেটা যায়, আর সিঙ্ক্রোনাসে আমরা বুঝলাম যে আমাদের যে ডেটাগুলো বা বিটগুলো, অনেকগুলো বিট একসাথে যায়। যদিও এই পিকচারগুলো তোমাদের বইয়ে ঠিকঠাক মতো দেওয়া নাই, এই পিকচারগুলো অ্যাকচুয়ালি দরকারও নেই, তারপরে বোঝানোর জন্য লিখছি আমি পিকচারটা। দেখো আমাদের এখানে সেন্ডার, এইটা হলো আমাদের রিসিভার। আমরা করি কি একটা একটা করে ডাটা আমরা সেন্ডার থেকে পাঠাই, রিসিভারে একটা একটা করে ডেটা যায়। আর সিঙ্ক্রোনাসে কি হয় জানো, এই যে দেখো ধরো মাঝখানে এই যে দেখো তোমাদের কিন্তু আগে যে মেসেজ পাঠানোটা হয়তো সিঙ্ক্রোনাইজিং, এর মাঝখানে অনেকগুলা লেটার লেখা যায় বা অনেকগুলা ক্যারেক্টার লেখা যায়,
তার আগে পরে বিভিন্ন রকম চিহ্ন থাকে যার মধ্যে কম্পিউটার বুঝে ফেলে ও তার মানে এর মাঝখানের কথাটুকুই হলো কি একটা বিশাল টেক্সট, তখন সে এই মাঝখানের যে ডেটাটাকে সেটাকে সে একবারে করে পাঠায়। এটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন, মানে একবারে সে পাঠায়। আর আরেকটা জিনিস, এই অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস এই দুটাকে মিক্স করে নতুন একটা পদ্ধতি আসছে যেটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস। আই রিপিট, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস এই দুইটাকে এক করে নতুন আরেকটা টেকনোলজি আসছে যেটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস। সেখানে কি হয় জানো, এখানেও কিন্তু এই মাঝখানে অনেকগুলা ক্যারেক্টারকে একসাথে করে রাখা হয়, অনেকগুলা ক্যারেক্টারকে একসাথে করে রাখা হয়। বাট কথা হলো যে অনেকগুলাকে আমরা একটা একটা করে পাঠাতে থাকি। নর্মালি আমরা বলতে পারি প্রায় সিনক্রোনাসের মতোই, যে আমরা অনেকগুলা ক্যারেক্টারকে একসাথে পাঠাতে থাকি। বাট এখানে যেরকম কি জাস্ট একটা ক্যারেক্টারকে একসাথে পাঠানো হতো, যে এখানে একটা ক্যারেক্টার পাঠালাম, দেন আরেকটা ক্যারেক্টার, দেন আরেকটা বিট, মানে বিট বিট, মানে এখানে একটা বিট আরেকটা বিট আরেকটা বিট, এইভাবে আমরা পাঠাতে থাকি। দেখছো, একটা বিট আরেকটা বিট আরেকটা বিট, এইভাবে পাঠাতে থাকি। বাট আমরা সিনক্রোনাসে কি করি, অনেকগুলা বিট ধরে এর মাঝখানে হয়ে যাচ্ছে, অনেকগুলা বিট, এই যে অনেকগুলো বিটের মাঝখানে হয়ে গেছে, সেই সবগুলো বিটকে একসাথে পাঠিয়ে দেয়। আর এইখানে তোমাদের কি হয় জানো, আইসোক্রোনাসে এরকম যে অনেকগুলো করে বিটের একটা করে সেট থাকে। ধরো যে অনেকগুলো করে বিটের একটা করে সেট থাকে, ধরো এটা একটা বিটের সেট, সাপোজ এই যে অনেকগুলো বিটের সেট, এরপরে সে বিটের প্যাকেট গুলাকে একটা একটা করে পাঠায়, এবং সেগুলাকেও কি করে মাঝখানে যে ডিলে, মানে এদের কোন মাঝখানে কোনো ডিলে থাকে না। এই জিনিসটা কি জন্য হয় বা কখন করে জানো, এই তোমরা দেখো তো অনলাইনে তোমরা কি মুভি টুভি দেখো বলো তো, বা মুভি টুভি বা অনলাইনে ধরো অ্যানিমি দেখা, যে অ্যানিমি গুলো দেখা, দেন আমরা বলতে পারি হলো অনলাইনে হলো যে গেম দেখা, ফুটবল দেখা, আমরা তো অনেক অনলাইনে ফুটবল দেখি। এগুলো দেখার সময় এই যে তুমি চিন্তা করে দেখো না, মাঝখানে একটা বাফারিং জিনিসটা আসে। তার মানে ওটা ওখানে কিভাবে তোমাকে ডেটাগুলো পাঠায় জানো, সবগুলা ডেটাকেই একসাথে পাঠায়, যে সবগুলা ডেটাকেই একটা প্যাকেট প্যাকেট করে পাঠায়। যার কারণে তুমি দেখবা যে তোমার নিচের দিকে যখন লোডিং চিহ্নটা, নিচের দিকে যে যে দাগটা, যে কতটুকু পর্যন্ত লোডিং হয়েছে, সেটা অনেক সময় অনেকটুকু লোড হয়ে থাকে। তার মানে কি, সে একবারে তোমাকে একটা বড় প্যাকেট পাঠাইছে যার মাঝখানে অনেকগুলা বিট আছে। তার মানে ততটুকু তোমার একবারে পুরো লোড হয়ে আছে, তুমি ততটুকু দেখবা, তার মাঝখানে সে আরেকটা প্যাকেট পাঠাবে, মানে আরেকটা ডেটা সেট পাঠাবে বা আরেকটা বিটের সেট সে পাঠাবে। এই জিনিসটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস। তার মানে আমরা অ্যাসিনক্রোনাসে একটা একটা করে বিট যায়, সিনক্রোনাসে কি একটা করে বিটের সেট যায়, আর আইসোক্রোনাসে বিটের করে সেটই অনেকগুলো বিটের করে সেট, মানে অনেকগুলো বিট সেট তোমার কি একবার একবার করে পাঠানো হয়। মানে হলো অ্যাসিনক্রোনাস হলো কি, মানে আইসোক্রোনাস কি জানো, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস এই দুটার মিক্সচার, সেটাকে আমরা বলতে পারি হলো আইসোক্রোনাস। তাহলে বলো তো আমরা এই তিন প্রকার সবাইকে বুঝলাম। আচ্ছা জোস, দেখছো জিনিসপাতিগুলো কতটা ইজি আমাদের। একজন বলছে ভাই 3 নম্বরটা বুঝিনি, আইসোক্রোনাসটা আরেকবার। এই যে তুমি চিন্তা করে দেখো তো, আইসোক্রোনাসে কি করে জানো, ডেটাগুলো যে যে অনেকগুলা বিট একসাথে পাঠায় দেয়, অনেকগুলা বিট একসাথে পাঠায় দেয়, সেটাকে আমরা বলি হলো কি, যে আইসোক্রোনাস। বাট এরকম মানে এরকম যে বিটের সেট, অনেকগুলো বিটের সেটই পাঠাতে থাকে। যেমন তোমাদের আমি ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে বললাম, যে ইউটিউবে ধরো তুমি কিছুক্ষণকে অন করে রাখছো, তুমি এখন ধরো তোমার নেট কানেকশন চলে গেছে, তোমার কিন্তু সাথে সাথে ভিডিওটা বন্ধ হয়ে যায় না, তুমি কিছুটুকু দেখতে পারো। কেন, কারণ কি, কারণ তোমাকে যে একটা ডেটার সেট বা আমাদের একটা বিটের প্যাকেট, সেটা তোমাদের কি পাঠাই দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই, আগে থেকে যে লোড করা, তার মানে এই যে জিনিসগুলা আসলে আমরা বলতে পারি যে আমাদের সিনক্রোনাসেরই উন্নত ভার্সন হলো আইসোক্রোনাস। সিনক্রোনাসে আমাদের শুধুমাত্র মেসেজ বা এই টাইপের জিনিসপাতি পাঠানো যেত, বাট আমাদের যে আইসোক্রোনাস, সেখানে আমাদেরকে সবকিছু পাঠানো যায়। এখন তাহলে বলতে পারি আইসোই চলে, বাট তুমি যে মেসেজ পাঠাও, মেসেজ পাঠানোর জন্য তো আইসো দরকার হয় না। আমাদের যে মেসেঞ্জারে তুমি কাউকে টেক্সট পাঠাচ্ছ, তার জন্য তো আমাদের আইসোক্রোনাস দরকার লাগে না, মানে টেকনোলজি আছে। বাট ধরো তুমি কাউকে কি করতেছো, ভিডিও কলে কথা বলতেছো, সেক্ষেত্রে তোমার আইসোক্রোনাস চলে। এই যে তুমি এখন বুঝতে পারতেছো। ওকে, তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। এই যে ডেটা ট্রান্সমিশনের আরেকটা মোড আছে, বা ডেটা ট্রান্সমিশন যে কিভাবে ডেটাগুলো ট্রান্সমিশন হতে পারে তার আরেকটা মোড আছে, যেটা হলো যে কি আমি ডেটা কয়জনের কাছে পাঠাতে পারি তার উপরে নির্ভর করে। আচ্ছা তোমরা বলছো ভাই একটা এক্সাম্পল লিখে রাখেন, তাহলে রিভাইজ দিতে সুবিধা হবে। এটা লিখে দিই, টেক্সট মেসেজ। আর অ্যাসিনক্রোনাস এটা তো অনেক আগে ব্যবহার হতো, এটা তো ওরকম বেল নাই। আর এখানে আমি বলতে পারি মাল্টিমিডিয়া, মানে যে ভিডিও কল টল তোমরা যে করো, মাল্টিমিডিয়া।
খুশি? ওকে, এবার আসো আমরা দেখি ডেটা ট্রান্সমিশন মোড। ডেটাগুলো আমরা একটু দেখি যে ডেটাগুলো আমাদের যে কোন দিক থেকে কার কাছ থেকে কার কাছে পাঠানো যায় সেটাকে আমরা বলি হলো কি যে ডেটা ট্রান্সফার মোড। এখন আসো এই জিনিসটা নিয়ে যদি একটু একটু দেখাই তোমাদের, একটু ওয়েট করো। আচ্ছা, এবার আসো একটু দেখাই তোমাদের এই যে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড কি মানে হলো যে ধরো যে আমাদের একজন আচ্ছা তোমরা একজন লিখছো, হ্যাঁ অ্যাসিনক্রোনাসের এক্সাম্পল কিবোর্ড বলতে পারো, কিবোর্ডে ডেটা ট্রান্সমিশন এটা বলতে পারো। আচ্ছা এই যে অ্যানি লেখছে যে অনলাইন ক্লাস, এক্স্যাক্টলি তার মানে এটা হলো কি আইসোক্রোনাস। এবার আসো আমরা একটু তোমাদের সাথে যেটা আলোচনা করতেছি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। ডেটা ট্রান্সমিশন মোড মানে কি, একটা ডেটায় মূলত উপাদানগুলো মানে যারা রিসিভ করতেছে যারা সেন্ড করতেছে মানে সেন্ডার আর রিসিভার দুইজন থাকবে, দ্যাট ইজ এ মাস্ট, নইলে ডেটা ট্রান্সমিশন হবে না। এখন এই সেন্ডার আর রিসিভার দুইটা কি একসাথে ডেটা কি ট্রান্সমিশন করতেছে নাকি করতেছে না তার উপর নির্ভর করে আমরা এই ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করি। যেমন একটা উদাহরণ দেই, তুমি চিন্তা করো তোমরা কি কেউ, তোমরা তো কেউ না, তোমরা তো অ্যাকচুয়ালি সবাই দেখছো রেডিও। আমরা সবাই দেখছি কি রেডিও। রেডিওতে আমরা কেবলমাত্র রিসিভাররা শুধুমাত্র কি করতে পারে, তথ্য বা ডেটা শুনতে পারে। বাট কথা হলো তারা কি কিছু বলতে পারে রেডিওতে? বলতো, রেডিওতে শুধুমাত্র কি সেন্ডার বা এক পাশ থেকে তথ্য পাঠাচ্ছে, আরেক পাশে শুধুমাত্র তথ্য রিসিভ হচ্ছে। সেই টাইপের যে ডেটা ট্রান্সমিশন মোড সেটাকে আমরা বলি হলো সিমপ্লেক্স। ওকে, নেক্সট আসো আরেকটা জিনিস আমরা দেখো, আরেকটা জিনিস তোমাদের যদি বলি, এই তোমরা কি কেউ ওয়াকি টকি দেখছো বলো তো? কেউ ওয়াকি টকি দেখছো না? যে যে পুলিশ তারপরে হলো যে আরো বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি ইউজ করা হয়, আর্মিতে পুলিশে বিভিন্ন জায়গায় ওয়াকি টকি ইউজ করা হয়। কিভাবে তারা ইউজ করে, যে যখন তারা কোনো একটা কথা বলে একসাথে কিন্তু দুইজন কথা বলতে পারে না ওয়াকি টকিতে, এটা কি তোমরা জানো? ধরো কেউ একজন একটা বললো যে হ্যালো সামথিং, বলার পরে বলে ফেলে ওভার। এই ওভার বলার মানে কি, সে এখন সুইচটা অফ করে ফেললো, মানে সে এখন কথাটা শুনতে পারবে, সে আর কিছু বলতে পারবে না। এর পরের জন্য কোন একটা কথা তখন কি সে আবার সুইচটা অন করে, সুইচটা অন করার পরে সে তখন তোমার কথা বলতে পারে। সে কথা বলার পরে সে আবার যখন বলে ওভার, তখন সে কি করে যে সে তখন আবার কি সুইচটা অফ করে ফেলে। জিনিসটা হলো এরকম যে যেখানে দুই পাশ থেকে কথা কি যে আদান প্রদান করা যেতে পারে, দুই পাশে কি কথা আদান প্রদান করা যেতে পারে, বাট কথা হলো একসাথে দুইজন কথা বলতে পারবে না। সেই টাইপের টেকনোলজিকে আমরা বলতে পারি, বা সেই টাইপের যে ডেটা ট্রান্সমিশন মোড সেটাকে আমরা বলতে পারি হলো কি বলতো, যে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। তাহলে জিনিসটা হলো কি বলতো, যে দুইজনই কথা বলতে পারবে বাট একসাথে দুইজন কথা বলতে পারবে না। একজন একবারে বললে সে যখন বলবে সে আরেকজনকে শুনতে হবে, রিসিভ করতে হবে, বাট আরেকজন যখন বলবে আগের জনকে রিসিভ করতে হবে। সেটাকে আমরা বলতেছি হাফ ডুপ্লেক্স। এরপরে আসো ভাই, এরপরের উদাহরণ আমি বলার আগে তোমরা আন্দাজ করে ফেলতেছো জিনিসটা কি, যেখানে একসাথে সবাই মিলে কথা বলতে পারে, ঝগড়াঝাটি সবকিছু করতে পারে, সেটা হলো কি মোবাইল ফোন, তাই না? এই যে মোবাইল ফোন যেখানে একসাথে দুই পক্ষই একই সাথে কথাবার্তা বলতে পারে, সেই টাইপের যে ডেটা ট্রান্সমিশন মোড তাকে আমরা বলতে পারি হলো ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স কি ছিল, জাস্ট এক পাশ থেকে কথা বলা যাবে, আরেক পাশে শুধু রিসিভিং। হাফ ডুপ্লেক্স কি ছিল, দুইজনই কথা বলতে পারবে বাট একজন বললে আরেকজন চুপ, আরেকজন বললে আগের জন চুপ, বিষয় সেটা। আর ফুল ডুপ্লেক্স মানে হলো কি, যেখানে দুইজনই একসাথে সেন্ডিং এবং রিসিভিং করতে পারবে। বলতো জিনিসটা কি আমাদের কাছে ফুল 100% ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে জোস, জিনিসটা অনেক ইজি তাই না? এই নামাজের ব্রেক আসছে, নামাজ আজান দিয়ে দিছে না আমাদের, না আজান তো এখনো দেয়নি, আজান একটু পরে দিবে, আজান দিয়ে দিলে আমরা নামাজের ব্রেক দিব, চিন্তা করো না। আচ্ছা চলো নেক্সট আরেকটা জিনিস, এইটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা, সেটা হলো কি প্রাপকের সংখ্যার উপর, যে আমি কয়জনের কাছে তথ্য পাঠাতে চাচ্ছি সেটার উপর ভিত্তি করে আমরা যে টাইপের জিনিস বলতে পারি ডেটা ট্রান্সমিশন মোড বলতে পারি আমরা আরো 3 প্রকার। একটাকে বলি হলো ইউনিকাস্ট, একটাকে বলি হলো ব্রডকাস্ট, আর একটাকে আমরা বলি হলো কি মাল্টিকাস্ট। আসো উদাহরণ দিই, ধরো যখন তুমি কি করতে যাচ্ছ, যে তোমার কোনো ফ্রেন্ডকে তুমি মেসেঞ্জারে কোনো একটা তথ্য পাঠাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি কি ইউনিকাস্ট। তুমি যখন কাউকে কি করতে পারতেছো, যে কোনো একজনকে তুমি কাউকে কোনো কিছু একটা সেন্ড করতেছো, সেটাকে আমরা বলতে পারি হলো কি ইউনিকাস্ট। তাহলে ইউনিকাস্ট মানে আমরা বলতে পারি সিঙ্গেল, সিঙ্গেল ইউজার, মানে তুমি যদি সিঙ্গেল কাউকে কোনো কিছু সেন্ড করো সেটাকে আমরা বলতে পারি হলো ইউনিকাস্ট। তাহলে ব্রডকাস্ট কোনটা বলো তো?
ব্রডকাস্ট জিনিসটা হলো যখন সবাইকে একবারে জিনিসটা জানাই দেওয়া হয়। যখন তুমি চিন্তা করো আমাদের টেলিভিশনে যখন কোনো নোটিশ আসে, যে কি নোটিশ আসে তোমাদের, যে কি এইচএসসি পরীক্ষা ক্যান্সেল, এই বছর কি ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধ, এই টাইপের যে তথ্যগুলো যে আসে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি ব্রডকাস্ট, যেটা কি সবার মধ্যে কি ছড়াই দেওয়া হয় তথ্যগুলা, বা সবাই কি মানে নির্বিশেষে সবাই জানতে পারে, সেই টাইপের জিনিসকে আমরা বলতে পারি হলো কি ব্রডকাস্ট। তাহলে ইউনিকাস্ট আমরা বুঝলাম সিঙ্গেল একজনকে, ব্রডকাস্ট মানে আমরা বুঝলাম যে সবাইকে। আর মাল্টিকাস্ট মানে কি জানো? মাল্টিকাস্ট অনেকটা ব্রডকাস্টের মতোই, বা সে জায়গায় আমরা কি করি যে আমরা জিনিসটাকে একটা গ্রুপ করে রাখি। এই তোমাদের কি যে মেসেঞ্জার গ্রুপ আছে না বলতো, তোমাদের বিভিন্ন রকম যে গ্রুপ আছে না, কলেজের মেসেঞ্জার গ্রুপ, তারপরে হলো কয়েকজন ফ্রেন্ড মিলে মেসেঞ্জার গ্রুপ, তারপরে আমরা বলতে পারি হলো যে এরকম যে আরো নানা রকম কি মেসেঞ্জার গ্রুপ আছে। তাহলে এই যে মেসেঞ্জার গ্রুপগুলা, সেগুলোকে আমরা বলতে পারি হলো কি মাল্টিকাস্ট। মানে তুমি যদি একটা গ্রুপের মধ্যে তথ্য পাঠাও, শুধুমাত্র সেই গ্রুপের যারা মেম্বার শুধুমাত্র তারা দেখতে পারবে, বা সবাই কি দেখতে পারবে? সবাই কিন্তু সেটা দেখতে পারবে না। তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি মাল্টিকাস্ট। এই তাহলে তোমরা আমাকে বলো তো সবাই, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট তিনটার মধ্যে কি সবাই পার্থক্য বুঝলাম? এই তাহলে তুমি বলো যে যদি তোমার, ধরো তুমি কি বলবা, ধরো তোমাদের কারো বার্থডে, তোমার বার্থডেতে তুমি তোমার একটা কোন একটা তুমি চাচ্ছ হলো যে কোন একটা কয়েকজন ক্লোজ ফ্রেন্ডের কয়েকজন একটা গ্রুপ আছে, ক্লোজ ফ্রেন্ডের ধরো 5-7 জনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি পোস্ট দিলা এই তোদেরকে আগামীকালকে ট্রিট দিব। এখন তোমার প্রবলেমটা কি হয়েছে তুমি জানো? তুমি সেটা কোন একটা যে মেসেঞ্জার গ্রুপে লেখার বদলে তুমি তোমার টাইম লাইনে পোস্ট করছো। তুমি তোমার টাইম লাইনে পোস্ট করছো যে কালকে রেস্টুরেন্টে আইসো সবাই, যে আমি ট্রিট দিব। তাহলে বুঝতে পারতেছো বিষয়টা কি হবে? সেটা কি আর মাল্টিকাস্ট হচ্ছে নাকি সেটা ব্রডকাস্ট হয়ে গেছে? এই বুঝছো, সেটা কিন্তু ব্রডকাস্ট হয়ে গেছে। তার মানে কি তুমি বুঝতেছো রেস্টুরেন্টে যাওয়া মানে দেখা গেলো কি তোমার রেস্টুরেন্ট থেকে ভাগে যাওয়া লাগবে। বিষয়টা হলো সেরকম। আচ্ছা অ্যানিকাস্ট মানে তুমি যে কাউকে ডাটা সেন্ড করতে পারো, সেটা হলো আমরা বলতে পারি অ্যানিকাস্ট, বাট অ্যানিকাস্টটা মেইন কিছুর মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যদি একটা এই জায়গাটা যদি একটু করে ফেলি, সেটাকে আমরা প্রথমটাকে কি বলতে পারি যে আমরা বলতে পারি হলো যেটা হলো ইউনিকাস্ট মানে হলো সিঙ্গেল একজনকে মেসেজ পাঠানো, কোন একটা ফ্রেন্ডকে মেসেঞ্জারে নক দিচ্ছ, একটা ফ্রেন্ডকে কোন একটা ডেটা পাঠাচ্ছ, সেটাকে বলতে পারি ইউনিকাস্ট। ব্রডকাস্ট মানে কি সবাইকে তুমি জানাচ্ছ, সেটা হলো ব্রডকাস্ট। মাল্টিকাস্ট মানে হলো সিলেক্টেড কয়জনকে জানাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি হলো মাল্টিকাস্ট। সিলেক্টেড, এখানে আমরা বলতে পারি হলো অল। এই তিনটা আমরা বলতে পারি মেইন। এছাড়াও যে আরো বিভিন্ন রকম টুকিটাকি, ধরো তুমি একটা এরিয়া অনুযায়ী বলতেছো যে বাংলাদেশের যারা শুধুমাত্র তারা ডেটাটা পাবে, এরকম করা যায়, সেটাকে আমরা বলতে পারি জিওকাস্ট, একটা নির্দিষ্ট এলাকার ভিত্তিতে। বাট সেগুলো আমাদের মেইন টার্মস না, তো সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে বলো তো এতটুকু আমরা সবাই বুঝছি কিনা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা ওকে জোস। তাহলে আসো আমরা একটু কি করি, একটা ছোট্ট ব্রেক নিই। আমার যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আবার আমরা কি করতেছি, ফেরত আসতেছি। ওকে, তাহলে আমাদের এখন বাজে হলো কয়টা, যে 5টা 18 বাজে। ঠিক আছে, আমি তোমাদের 10 মিনিট দিলাম, ধরো যে 5টা 28-এ আমরা আবার কি ক্লাসে পড়া শুরু করব। ঠিক আছে, তো 10 মিনিট একটা নামাজের ব্রেক নিই।
আচ্ছা, আমরা নিশ্চয়ই সবাই চলে এসেছি, তাহলে আমরা আবার শুরু করতে পারি, কেমন? আচ্ছা, তোমরা একবার জিজ্ঞেস করো, ইফতেখার আহমেদ তুমি একটা কোশ্চেন সম্বোধ করছিলা যে ভাই প্রোটোকলটা একটু বলেন। এই প্রোটোকল বলতে তুমি কি বুঝাচ্ছ বলো তো? ডেটা ট্রান্সমিশনের যে 5টা জায়গা ঘটতো সেটা? তোমার কোশ্চেনটা ঠিক ক্লিয়ার না, বুঝছো? তুমি যদি কিউ&এ বক্সে করো তুমি কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, যে 5টা জিনিস, আচ্ছা সেখানে আবার আমরা দেখাবো, অসুবিধা নেই। পুরো জিনিসটা একবার রিক্যাপ, পুরো জিনিসটাকে তোমাদের একবার লাস্ট থেকে কভার করে ফেলবো না, তখন একটু বলবো, ঠিক আছে? আচ্ছা, জাইন বলতেছো যে যে কাউকে পাঠাতে পারো, মানে এমন একটা সিস্টেম যেখানে তুমি ধরো যে গ্রুপেও পাঠাতে পারো, তুমি সবাইকেও পাঠাতে পারো, সেটাকে বলা যেতে পারে হলো অ্যানিকাস্ট। এটা কোন বইটাতে আছে? এটা মুজিবুর রহমানের স্যার বইটাতে বা সেরকম বইটাতে আছে, বাট এটা তোমাদের যে মেইন যে সিলেবাস, মানে বোর্ড বইটা যেটা, মানে যেখানে যে মূল বোর্ড বইটা কিন্তু লেখাও আছে, ইভেন ওই বইতেও লেখা আছে যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে বলতে পারি আমরা 3 প্রকার হলো মূলটা, 3 প্রকার। তার মধ্যে কি কি বলতো? একটা হলো ইউনিকাস্ট, একটা হলো ব্রডকাস্ট, আর একটা হলো মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হলো কি সিঙ্গেল কারো কাছে পাঠাতে চাচ্ছ, ব্রডকাস্ট হলো সবার মধ্যে পাঠাতে চাচ্ছ, আর কথা হলো মাল্টিকাস্ট মানে হলো কি যে তুমি সিলেক্টেড কয়েকজনকে পাঠাতে চাচ্ছ। ওকে, দেন এবার আসো, এবার একটু কাহিনী বা এবার একটু ক্লাইম্যাক্স চলে আসবে, যে এখন তো আমি অনেক কিছু বুঝলাম, আমি সেন্ডার বুঝলাম, আমি রিসিভার বুঝলাম, যে সেন্ডার পাঠাতে পারে, রিসিভার পাঠাতে পারে, অনেক রকমের আমি কিছু বুঝলাম। এখন কথা হলো এই যে তথ্যগুলা যাবে, কিভাবে যাবে? এই তথ্যগুলা তারের মাধ্যমে যেতে পারে, অথবা এই তথ্যগুলা তার ছাড়া যেতে পারে, মানে জিনিসটা ওয়্যার্ড হতে পারে, অথবা জিনিসটা ওয়্যারলেস হতে পারে, তাই না বলতো? এরকম 2 প্রকারই তো হওয়া পসিবল। সো চলো আমরা একটু দেখি। ওকে, এই যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, আমরা প্রথমে তারের মাধ্যমে কিভাবে পাঠাতে পারি সেটা একটু দেখি। এখন আসো, এই যে তারের মাধ্যমে কিভাবে পাঠাতে পারি সেটা একটু দেখি। যে তারের মাধ্যমে অ্যাকচুয়ালি 3 রকমের তার বা 3 রকমের কানেকশন আমাদের অ্যাকচুয়ালি আছে। একটাকে আমরা বলি হলো কোএক্সিয়াল কেবল, একটাকে বলি হলো টুইস্টেড পেয়ার কেবল, আরেকটাকে আমরা বলি হলো ফাইবার অপটিক কেবল। এখন কথা হলো এইগুলো সম্পর্কে কিন্তু আমরা লিটারেলি অনেক কিছু জানি। সবাই এখন একটু রেসপন্স করো, মানে একটু মনোযোগ দাও, দেখবে জিনিসটা কত ইজি। প্রথম কথা হলো কোএক্সিয়াল কেবল। আচ্ছা বলো তো, আমাদের ম্যাক্সিমামের বাসায় ডিশ ব্যবহার করে, বলতো বাসার মধ্যে ডিশ ব্যবহার করুক বা না করুক, আমরা ডিশের তারগুলা চিনি না? বলতো ডিশ মানে যে ডিশ কানেকশন, ডিশের কানেকশনের যে তারগুলো আমরা দেখছি না? হ্যাঁ, ওই যে যে তারগুলা, সেগুলোকে আমরা বলি হলো কোএক্সিয়াল কেবল। মানে সেগুলোর ভিতরে একটা লম্বা তার থাকে যেটার মাধ্যমে যে কানেকশনটা আসে, যেটাই হলো তথ্য পরিবহন করে, আর তার চারদিকে বিভিন্ন রকম একটু কোটিং দিয়ে দেওয়া রাখে যেন সেটা কি খুব বেশি ঝামেলা না করে। সেটাকে আমরা বলতে পারি হলো কোএক্সিয়াল কেবল। আরেক প্রকারের তার আছে, যেটা তুমি চিন্তা করো, আমাদের বাসায় যে অনেকে টেলিফোনের, যে অনেক সময় যে অনেকে বাসায় টেলিফোন ছিল বা এখনো অনেকের আছে, বাট এখন তার টেলিফোনের ব্যবহার কমে গেছে। টেলিফোনের যে তারটা বা টেলিফোনের তারটা তুমি বাদিয়ে দাও, বাসায়ও যে ইভেন তোমার বাসায় যে বিভিন্ন রকম কানেকশন দেওয়ার জন্য যে তারগুলা ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলি হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল মানে কি তুমি জানো? এই যে কয়েকটা যে তার, মানে এর ভিতরে অ্যাকচুয়ালি কয়েকটা ছোট ছোট তার আছে, মানে চিকন তার আছে, সেই তারগুলা কি তোমার একটু পেঁচানো ভাবে আছে, সেটাকে আমরা বলি হলো টুইস্টেড পেয়ার কেবল। আমাদের বাসায় যে নর্মাল কাজের ব্যবহারের জন্য যেসব তার ইউজ করে, যেসব মানে ধরো যে কম্পিউটারে কানেকশন দেওয়ার জন্য বা অন্য কোনো কানেকশন দেওয়ার জন্য, সেটাকে আমরা বলি কি টুইস্টেড পেয়ার কেবল। তবে টুইস্টেড পেয়ার কেবল জিনিসটা আমরা সবাই বুঝলাম। তাহলে এই যে টুইস্টেড পেয়ার কেবল, তারপরে তোমার আমরা বলতে পারি কোএক্সিয়াল কেবল, এই দুইটার মধ্যে তোমাদের বলতে পারো ভাইয়া আমাদের তো এক প্রকারের কেবল থাকলেই হতো, আমাদের শুধু শুধু 2 প্রকারের কেবল নিয়ে আমরা কি করব? দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি জানো? যে এই যে কোএক্সিয়াল কেবল, এইটা দিয়ে অনেক দূর থেকে কানেকশন টানা যায়, যেমন আমাদের ডিশের যে কানেকশন গুলা, সেটা অনেক দূর থেকে এই কানেকশন গুলা নেওয়া যায়। বাট আমাদের টুইস্টেড পেয়ার কেবলে খুব বেশি দূর পর্যন্ত কানেকশন নেওয়া যায় না, তারপরে মোটামুটি দূরত্ব নেওয়া যায়, বাট খুব বেশি দূর পর্যন্ত কানেকশন নেওয়া যায় না। বাট এই যে কোএক্সিয়াল কেবল, জানো এই কোএক্সিয়াল কেবলে নয়েজ বেশি আসে, এখানে নয়েজ বেশি আসে। এই তোমরা কি খেয়াল করছো, দেখা গেছে যে আমাদের দেখা গেল যে কোন একটা ঝামেলা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কিছু না যে আমাদের ডিশের লাইনগুলো ঝিরঝির করে, এটা খেয়াল করছি না বলো তো? হ্যাঁ, এই যে আমরা বলতে পারি যে বাইরে থেকে নয়েজ আসতেছে, মানে আমাদের ভিতরে কোনো ডেটা পাঠানো হচ্ছে, সেই ডেটাগুলো কি আসতেছে, ডেটাগুলো তোমার সাথে বাইরে থেকে কোনো সিগন্যাল, সেই সিগন্যালগুলো সেটা বাইরের সাথে কি মিক্স হয়ে যাচ্ছে ভিতরের ডেটার সাথে, সেটাকে আমরা বলতে পারি হলো কি যে নয়েজ। দেন এই টুইস্টেড পেয়ার কেবলের নয়েজ কম আসে, আর কোএক্সিয়াল কেবলের নয়েজটা বেশি আসে। তাহলে আমরা কোএক্সিয়াল কেবল সেটা আমরা বুঝলাম, টুইস্টেড পেয়ার কেবল সেটাও আমরা বুঝলাম। আর আরেক প্রকারের কেবল আছে যাকে আমরা বলি হলো অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল, যেটা দিয়ে অ্যাকচুয়ালি কথা হলো ডেটা হলো সবচেয়ে ভালোভাবে আদান প্রদান করা যায় এই ফাইবার অপটিক কেবল দিয়ে।
বাট এই ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে ডেটাগুলো কিভাবে আদান প্রদান হয় এটা তোমরা অনেকেই জানো, অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এ পড়ছিলা, বাট জিনিসটা আমার অনেক প্রিয় একটা বিষয়, এই জন্য তোমাদেরকে জিনিসটা আমি এখানে একটু এক্সপ্লেন করি। এই তোমাদের মনে আছে যে আলোর একটা ধর্ম, প্রতিসরণের একটা ধর্ম আমরা পড়ছিলাম না, যে আলো যদি কখনো ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তাহলে আলো কি হয় বলতো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তোমাদের কি এই টার্মসটা মনে আছে? এটা অবভিয়াসলি পড়ছিলা, এক্স্যাক্টলি, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সরি। তার মানে আমাদের ধরলাম এইটা হলো আমাদের কি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মজার বিষয় কি জানো, যে ধরেন একটা কি আমাদের এটা হলো বলতে পারি যে এর ভিতরে যে পাইপটা, সেই পাইপের ভিতরে তোমার সব জায়গার দৈর্ঘ্য মানে সব জায়গার যে পুরুত্ব এক থাকে না, এক এক জায়গার পুরুত্ব এক এক রকম থাকে, যার কারণে ধরো তোমার সিগন্যালটা লাইটের মতো করে আসতেছে, মানে সিগন্যালটা তখন কি আলোর গতিতে প্রায় কি যেটা ট্রান্সফার হয়, তো একটা সিগন্যাল আসতেছে। এখন সিগন্যালটা কি হয় জানো, এর মধ্যে যেহেতু ঘনত্ব বিভিন্ন রকম, আমরা জানি না বেশি ঘনত্ব থেকে কম দিকে গেলে তখন কি আমাদের সেই জায়গায় কি রিফ্লেকশন গুলো হইতে থাকে। তাহলে দেখা যায় সেখানে তোমার কি আলো যখন এর মধ্যে আসে তখন তোমার কি হয়ে যায়, দেখা গেছে যে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ওইভাবেই ডিজাইন করা থাকে, যার কারণে সেটা তোমার কি হতে থাকে, এরকম ডেটাগুলো এর মধ্যে কি প্রতিফলন ঘটতে 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 তোমার ডেটাগুলো তোমার কি হয় সামনের দিকে আগায়। এইটা হলো আমরা বলতে পারি হলো কি ফাইবার অপটিক কেবলের নীতি, বা ফাইবার অপটিক কেবলটা এইভাবে কাজ করে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে ফাইবার অপটিক ডেটা ট্রান্সফার করে। তিন রকমের কেবল বললাম, একটা হলো কোএক্সিয়াল, একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হলো কি ফাইবার অপটিক কেবল। তিনটে আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসো ফাইবার অপটিক কেবলের আরেকটা মজার বিষয়, সেটা হলো যে এই অপটিক বা ফাইবার অপটিকের আমরা বলতে পারি টোটাল অংশ তিনটা। তার মধ্যে ভিতরের যে অপশন যে অংশটা যেটা হলো অ্যাকচুয়াল, যে আমরা বলতে পারি যে স্বচ্ছ মাধ্যম, যেটা প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি করা হয়, সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, সেটার মধ্যে দিয়ে কি সেটা আমরা বলতে পারি কি বা ফাইবার দিয়ে তৈরি করা হয়, স্বচ্ছ ফাইবার দিয়ে, যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কি আলো পাস করতে পারে, সেটাকে আমরা বলি হলো কোর। এরপরে এর চারদিকে একটা প্রলেপ দেওয়া থাকে, যেন কি এটা যেন কি না হয়, এই আলোগুলো যেন বাইরে না আসতে পারে, মানে আলোগুলো যেন প্রতিফলিতই হতে থাকে, এই জন্য বাইরের দিকে একটা কি থাকে, একটা আবরণ দেওয়া থাকে, বাইরের দিকে একটা আবরণ দেওয়া থাকে। সেই আবরণটাকে আমরা বলি হলো ক্ল্যাডিং, সেটাকে আমরা বলি হলো ক্ল্যাডিং। মানে সোজা ভাষায় তোমার যে অপটিক্যাল ফাইবার গুলো আছে না, এই ভিতরে যে অপটিক্যাল ফাইবার গুলাকে একটা যে আবরণ দিয়ে মোড়ানো থাকে, সেটাকে আমরা বলি হলো ক্ল্যাডিং। আর মজার বিষয় হলো আমাদের যে অ্যাকচুয়ালি যে বড় বড় পাইপগুলা যার মধ্যে দিয়ে অপটিক্যাল ফাইবার যায়, সেখানে অ্যাকচুয়ালি 8 থেকে 10টা বা অনেকগুলো অপটিক্যাল ফাইবার থাকে। ধরলাম যে এর মাঝখানে একটা অপটিক্যাল ফাইবার, দুইটা অপটিক্যাল ফাইবার, তিনটা অপটিক্যাল ফাইবার, চারটা অপটিক্যাল ফাইবার, পাঁচটা অপটিক্যাল ফাইবার আছে একটা বড় বিশাল মোটা একটা তারের মধ্য দিয়ে, যার মধ্যে 5টা অপটিক্যাল ফাইবার আছে। তাহলে যে বড় যে মোটা তারটার মধ্য দিয়ে যে আমাদের 5টা অপটিক্যাল ফাইবার আছে, সেই বড় মোটা যে অংশটা সেটাকে আমরা বলি হলো জ্যাকেট। তাহলে এখানে তিনটা পার্ট পাচ্ছি, একটা হলো কোর, একটা হলো ক্ল্যাডিং, একটা হলো জ্যাকেট। কোর অংশটা কি, এই যে স্বচ্ছ অংশটা যার মধ্যে দিয়ে লাইট যায়। ক্ল্যাডিং কি, স্বচ্ছ অংশটা যেটা দিয়ে মোড়ানো থাকে সেটাকে আমরা বলি ক্ল্যাডিং। আর এরকম যে ক্ল্যাডিং সহ মানে এরকম যে কয়েকটা পার্ট, অনেকগুলো পার্ট তোমার একটা বড় একটা তারের মধ্যে থাকতে পারে, সেটাকে আমরা বলি হলো জ্যাকেট। তাহলে বলতো এই যে ফাইবার অপটিক নিয়ে আমি ডিটেলসে কথাবার্তা বললাম এবং বাকি যা যা বললাম, সবাই কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তোমরা যেটা জিজ্ঞেস করছো ভাইয়া আমাদের বাসায় কি অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় না, এই যে শুনো, আমাদের বাসার ভিতরে কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় না। আমাদের বাসার ভিতরে যে কানেকশন গুলো দেওয়া হয়, বা তুমি চিন্তা করো আমাদের যে রাউটারের সাথে একটা তার দিয়ে দেওয়া হয় না, বা আমাদের কম্পিউটারের সাথে যে ল্যানের যে কানেকশনটা দেই, ওইটা কিন্তু অপটিক্যাল ফাইবার না, ওইটা হলো টুইস্টেড পেয়ার কেবল। আর অ্যাকচুয়ালি যে আমাদের যে কানেকশনটা, যে অ্যাকচুয়ালি ধরো যে তোমাদের অফিস থেকে আমাদের বাসা পর্যন্ত যে কানেকশনটা আসছে, সেটা হলো আমরা বলতে পারি হলো অপটিক্যাল ফাইবার। এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, তোমরা একদম জিজ্ঞেস করছিলা যে ভাইয়া যে টুইস্টেড পেয়ার কেবলের একটা উদাহরণ দেন, এখন তাহলে বুঝতে পারছি। আচ্ছা, গ্রেট। এই যে জিনিসপাতিগুলো আমরা বুঝলাম, দেন চলো একটু সামনের দিকে আগাই। তোমাদের একটা পোল কোশ্চেন আজকের ক্লাসে, মানে প্রথম পোল কোশ্চেন, হ্যাঁ প্রথম পোল কোশ্চেন। না একটু ভোট দিয়ে ফেলো তো। এই তোমরা কিন্তু এখন ঠিকঠাক মতো পোলে ভোট দিবা, কারণ কিন্তু আর পোলে ভোট দেওয়ার সুযোগ পাবা না, আর কয়েকটা ক্লাসই তো মাত্র, তাই না?
আচ্ছা, তোমরা জিজ্ঞেস করছো যে বাসার ভিতরে কেন অপটিক্যাল ফাইবার ইউজ করি না। অপটিক্যাল ফাইবার তো তোমার কথা হলো একটু মোটা, আর কথা হলো ওইটা তোমার কি সহজে বাঁকানো যায় না, টুইস্টেড পেয়ার কেবল ধুমধাম কি বাঁকানো যায়, এই জন্য আর কি আমরা বাসার ভিতরে অপটিক্যাল ফাইবার ইউজ করি না। করা যায়। ইসমাম বলতেছে যে লাস্ট পিডিএফটায় তোমরা কোনো লেখা পাও নাই। এই লাস্টটা আমরা তেমন একটা লিখিই নাই রে ভাই, তোমাদের স্লাইডে তো সব তথ্যগুলো ইনক্লুড করে দেওয়া আছে লাস্ট লেকচারে, যে 1 নাম্বার লেকচারটা মানে চ্যাপ্টার 1 যেটা। আচ্ছা আসো আমরা পোলটা এন্ড করে দেই, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। দেখবে হ্যাঁ ম্যাক্সিমামই 88% ভোট দিয়েছে কোথায়, ডিতে, মানে সবগুলা। হ্যাঁ অ্যান্সার তো সবগুলাই হবে, বুঝতে পারছো, এই তোমাদের পড়ালাম না কে বলি। এই তাহলে মাঝখানে দাঁড়াও দেখি এরা কারা। যে জ্যাকেটে ভোট দিছে 7 জন, ক্ল্যাডিং এ ভোট দিছে 6 জন, 13 জন, আর কোরে ভোট দিছে, শুধু কোরে ভোট দিছে হলো 17 জন। এই 13 আর 17 30 জন, এই 30 জন কারা বলো তো, জাতি জানতে চাই। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, সবগুলো। ওকে চলো তাহলে একটু সামনের দিকে যাই। এরপরে আসবে আরেকটা জোর জিনিস। তার মানে আমরা বুঝলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম বলতো, এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা পড়লাম যে আমরা তারের মাধ্যমে কানেকশন, আমরা কি ডেটা পাঠাতে পারি। এখন কথা হলো তোমরা জানো যে আমরা ডেটা ছাড়াও, মানে আমরা তার ছাড়াও আমরা ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে ডেটা পাঠাতে পারি। তাহলে চলো এই যে আমরা দেখি হলো যে ওয়্যারলেসে আমরা কিভাবে ডেটা পাঠাতে পারি সেটা আমরা একটু আলোচনা করব। এখন কথা হলো ডেটা যে ওয়্যারলেস ভাবে পাঠানোর জন্য আমাদের কয়েক রকমের কি টেকনোলজি আছে। একটাকে আমরা বলতে পারি রেডিও ওয়েভ ব্যবহার করে আমরা কাজ করতে পারি, একটা হলো মাইক্রোওয়েভ ব্যবহার করে কাজ করতে পারি, একটা হলো ইনফ্রারেড ব্যবহার করে আমরা কাজ করতে পারি। এই তিনটা ওয়েতে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তিনটা ওয়েতে এখন আসো আমরা একটু আলোচনা করি। তার আগে আসো দেখি ফিজিক্সের এই নলেজটা নিশ্চয়ই আমাদের সবার মাথায় আছে। ধরো ফিজিক্সের একটা নলেজ দেখো তো এটা সবার মাথায় আছে কিনা, যে আমাদের একেবারে কি অনেক বেশি শক্তিশালী, মানে সবগুলো আলোর আমরা কি বলতে পারি বেগই তো 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড, বাট আলোকে যে আমরা কয়েক ভাগে ভাগ করতাম, দেখো তো তোমাদের এটা নিশ্চয়ই তোমরা ফিজিক্সে পড়ছো, যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেটা আমরা বলি সেটাকে আমরা কি বলি, কসমিক রে, মহাজাগতিক রশ্মি, কসমিক রে, যেটা হলো কি অত্যন্ত বেশি শক্তিশালী, সেই লেভেলের শক্তিশালী, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ অনেক কম। মনে পড়ে তোমাদের? দেন কসমিক রে এর পরে আমাদের আছে আরেকটা কি হাই লেভেলের শক্তিশালী জিনিস, গামা রে। এই গামা রশ্মি যেটা হলো কি এর চেয়ে একটু কম শক্তিশালী বা সেই লেভেলের একটা জিনিস। দেন গামা রে এর পরে ছিল হলো তোমাদের যদি একটা মনে থাকে যে এক্স রে, তার চেয়ে একটু কম শক্তিশালী তোমাদের মনে আছে না ইউভি রে, তার চেয়ে একটু কম শক্তিশালী হলো কি ভিজিবল লাইট, যে লাইটটাকে আমরা দেখতে পাই। দেন এই লাইটের চেয়ে একটু কম শক্তিশালী আমরা বলতে পারি, মানে ওয়েভ লেন্থ বেশি, আস্তে আস্তে ওয়েভ লেন্থ বাড়তেছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। কসমিক রে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর যার কারণে শক্তি সবচেয়ে বেশি। আর যত সামনের দিকে যাচ্ছি আমাদের কি বাড়তেছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। তো দৃশ্যমান আলোর পরে আমাদের কি চলে আসে, তোমাদের কি মনে আছে আইআর, ইনফ্রারেড, সেটা চলে আসতো। এই আইআর এর পরে আমাদের যে জিনিসটা চলে আসে সেটাকে আমরা বলি হলো মাইক্রোওয়েভ, মানে তার তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বেশি। আরেকটা আছে হলো রেডিও ওয়েভ, তার তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বেশি। এই কয়টা জিনিস আমরা কি করতে পারি, যে আমরা জানি যে লাইটকে এই কয়টা শ্রেণী বিভাগে ভাগ করতে হয়। এই বড় তো তোমরা এগুলো জানো না, এই অতসী না আমি ফিজিক্স পড়াচ্ছি না, কি বলে এইটা কমন জিনিস, এটা সহজ জিনিস। আচ্ছা এখন এই যে বিষয়টা আমরা জানি, এর মধ্যে আমরা বলতে পারো যে এই যে আইআর, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ, মূলত আমরা এই তিনটা ব্যবহার করে আমরা ওয়্যারলেস মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারি। এই তিনটা আমরা ব্যবহার করে থাকি। তার মানে এইটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের আইআর বা ইনফ্রারে, তার ক্ষেত্রে আমরা বলতে পারি হলো কি তরঙ্গ দৈর্ঘ্য একটু বড়, মাইক্রোওয়েভের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বড়, আর রেডিও ওয়েভের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বড়। আচ্ছা এখন তোমাদের দেখি একটা সহজ পোল কোশ্চেন দেই, যে কোনটির ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তো আমি বললাম, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমি তোমাদের জিজ্ঞেস করি কোনটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি। জিজ্ঞেস করি তো তোমাদের, দেখি তোমাদের ফিজিক্সের নর্মাল জ্ঞান ট্যান কতটুকু মনে আছে। অ্যাবনর্মাল কোনো জ্ঞান থাকা দরকার নেই, নর্মাল জ্ঞানটা থাকলেই হবে এখানে। কেমিস্ট্রিতেও ছিল এটা, ফিজিক্সেও আছে কেমিস্ট্রিতেও ছিল। কেমিস্ট্রি তোমাদের চ্যাপ্টার 2 তে আছে তাই না?
যেখানে বর্ণালী পড়ানো হয়েছে, বর্ণালী চ্যাপ্টারটা এটা আছে। আচ্ছা, এই পোলে কি বেশি টাইম দেওয়া লাগবে বলো তো? তোমরা ধুমধাম পোলে ভোট দিয়ে ফেলো। এই এখন কিন্তু তোমরা সবাই চেষ্টা করো পোলে রেসপন্স করার, কারণ আর কয়েকদিনই তো, বলো। গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি উৎস দেখি। আচ্ছা জাস্ট ইজি পোল। আচ্ছা এবার আসো আসো আসো, পোলটা এন্ড করি, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। হ্যাঁ 59%। আল্লাহ, এত কম পার্সেন্ট, এটা কোনো কথা? যে তোমরা ভোট দিছো 59% ভোট দিছে হলো সিতে। আচ্ছা দেখি কারেক্ট অ্যান্সার সি কিনা। এই যে ভাই দেখো, এটা বাচ্চাদের জিনিস না। এই দেখো, আমি তোমাদের জন্য ভাবলাম যে এদের জন্য একটা কঠিন কিছু দিব, এটা দেখে আসলেই প্যারা খেয়ে গেল। এই দেখো, আমরা জানি কি ফ্রিকোয়েন্সি সমানুপাতিক 1/ওয়েভলেন্থ। আমরা জানি আমাদের সবচেয়ে বেশি ওয়েভলেন্থ কার? সবচেয়ে বেশি ওয়েভলেন্থ হলো রেডিও ওয়েভের, তার চেয়ে একটু কম হলো মাইক্রোওয়েভ, তার চেয়ে একটু কম হলো ইনফ্রারেড। তাহলে আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য কমে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ে। এই এটা সহজ জিনিস না, বলো তো এটা কি কঠিন কিছু? তাহলে যদি দেখো আমাদের ফ্রিকোয়েন্সি মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? আমাদের ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তার মানে আমাদের ইনফ্রারেড আর কি হবে, ইনফ্রারেড লিখে দিই, এটা হবে ইনফ্রারেড। মানে বুঝতেই পারছি যে আমাদের ইনফ্রারেড যেটা, ইনফ্রারেডের আমাদের কি হবে, যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এই তিনটার মধ্যে, যার কারণে এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এই বলো তো, সবাই বুঝছি না? সহজ জিনিস না? আচ্ছা ওকে, চলো তাহলে দেখি একটু সামনের দিকে যাই। নেক্সট হলো এই তিনটে জিনিস, এই তিনটাকে আমরা বলতে পারি হলো কি হটস্পট। হটস্পট জিনিসটা কি, যে যখন যে ওয়াইফাই বা কেউ একজন ডেটা নিয়ে নিচ্ছে বা কারো কাছে ডেটা আছে, সেই ডেটা শেয়ারিং যে টেকনোলজি, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো হটস্পট। আর অ্যাকচুয়ালি হটস্পট হলো আমরা বলতে পারি হলো তিন প্রকারের মূলত। একটাকে আমরা বলতে পারি হলো ব্লুটুথ, একটাকে আমরা বলি হলো ওয়াইফাই, একটাকে আমরা বলতে পারি হলো ওয়াইম্যাক্স। এই তুমি দেখো এখন কিন্তু তোমাদের পরিচিত নামগুলো চলে আসতেছে, এখন তোমাদের কাছে কিন্তু এমন কোনো নাম আসতেছে না যেগুলো তোমরা কি জানো না। ঠিক আছে, এখন যদি তুমি দেখো যে এই যে ব্লুটুথ, ব্লুটুথে কি হয় বলতো, যে সাধারণত একজনের সাথে কানেকশন করা যায়, যে কোনো একজনের সাথে কানেকশন করা যায়। একসাথে কিন্তু দুই তিনটা ডিভাইস একসাথে তোমার কি করতে পারে না, কানেক্টেড হতে পারে না। কোথায়? ব্লুটুথে। ব্লুটুথে হলো একসাথে মানে একই সময়ে কেবলমাত্র কি দুইটা ডিভাইস, কেবলমাত্র দুইটা ডিভাইস, মানে তুমি যে কোনো একজনের সাথে কানেক্টেড হইতে পারবা, নিজের ডিভাইস দিয়ে যে কোনো আরেকটা ডিভাইসের সাথে, মানে টোটালে দুইটা ডিভাইস কানেক্টেড হতে পারে। কোথায়? এই ব্লুটুথ টেকনোলজিতে। দেন ব্লুটুথ টেকনোলজির যে একটা উন্নত ভার্সন, সেটাকে আমরা বলি হলো ওয়াইফাই টেকনোলজি। এই বাসায় তো আমরা মোটামুটি ওয়াইফাই ইউজ করি। তাহলে এই ওয়াইফাই কি হয়, যেখানে একসাথে অনেকগুলা ডিভাইস কি করতে পারে, একসাথে তোমার কি যে ডেটা শেয়ারিং করতে পারে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো ওয়াইফাই। তাহলে ব্লুটুথ ওয়াইফাই এই দুইটা জিনিস তো আমরা মোটামুটি বুঝতে পারছি। আর আরেকটা জিনিস আছে কি জানো, যে আরেকটা জিনিস আছে যে ওয়াই ম্যাক্স, যে আরেকটা আছে হলো সেটা, সেটাকে আমরা কি বলি হলো ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স জিনিসটা কি জানো, যে তোমরা চিন্তা করে দেখবা যে আসলে বাংলাদেশে এটা খুবই কম আছে, বাট তারপরে কয়েক জায়গায় আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বুয়েট ক্যাম্পাস, এরকম কয়েকটা জায়গায় আশেপাশে বিভিন্ন এরিয়া আছে। সেই এরিয়াতে অ্যাকচুয়ালি কি করা হয়, যে ওই এরিয়াটা বিশাল একটা এরিয়া, প্রায় তোমার বলতে পারো যে 1 কিলোমিটার এরিয়া, বা তোমার ধরো যে প্রায় যে 500 মিটার এরিয়া, সেটা তোমার কি থাকে বলা হয়, এইটা হলো কি একটা হলো কি বলতে পারি ওয়্যারলেস জোন। তার মানে তুমি সেখানে তুমি যদি যাও, যাই তুমি কি মানে তোমার ওপেন ইন্টারনেট আছে, তুমি ওপেন ইন্টারনেট মোবাইলে ব্যবহার করতে পারবা, মানে অনেকটা ওয়াইফাই এর মতোই। বাট যখন রেঞ্জটা অনেক বেশি, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো ওয়াই ম্যাক্স। যেমন ওয়াইফাই তুমি তোমার বাসায় ওয়াইফাই করে রাখতে পারো, বাট তুমি তোমার পুরো এলাকা কি ওয়াইফাই করে রাখতে পারবা? তাহলে তোমার পুরো এলাকাটা, তোমার যে তুমি যে এলাকাটায় আছো, পুরো তোমার যে বলতে পারি পুরো তোমার এলাকাটা, সেটা তোমার কি ওয়াইফাই এর আন্ডারে বা ইন্টারনেটের আন্ডারে, ওয়্যারলেস ইন্টারনেটের আন্ডারে। তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো ওয়াই ম্যাক্স। তাহলে ব্লুটুথ হলো কি কেবলমাত্র দুইটা ডিভাইস কানেক্টেড, ওয়াইফাই হলো কি অনেকগুলো ডিভাইস কানেক্টেড বাট ছোট ছোট পরিসরে, আর ওয়াই ম্যাক্স হলো কি সেখানে অনেক ডিভাইস কানেক্টেড হতে পারে বিশাল একটা এরিয়া জুড়ে। এই বলতো আমরা সবাই কি পার্থক্যগুলো বুঝতে পেরেছি?
আচ্ছা জোস। আরেকটা মজার বিষয় হলো তোমরা একজন জিজ্ঞেস করছো ভাইয়া আমরা ওয়াইফাই ব্যবহার করে ডেটা ট্রান্সফার করি বা ব্লুটুথ ব্যবহার করে ডেটা ট্রান্সফার করি, তাহলে আইআর ইউজ করলে কি হতো? এই ভাই আসলে আমরা আইআর ব্যবহার করেই তো ডেটাগুলো ট্রান্সফার করি। এই যে আইআর, তারপরে হলো কি রেডিও ওয়েভ বা আমরা বলতে পারি মাইক্রোওয়েভ, এইগুলা ব্যবহার করেই তো এই যে ব্লুটুথ টেকনোলজি, ওয়াইফাই টেকনোলজি, ওয়াইম্যাক্স, এগুলো তো সেইগুলোর মাধ্যমেই চলে। ওই যে আমাদের যে তিনটা তরঙ্গ ছিল, একটা হলো কি রেডিও ওয়েভ, একটাকে আমরা বলতাম কি মাইক্রোওয়েভ, আর একটাকে আমরা কি বলতাম ইনফ্রারে। ওই তিনটারই আর কি বিভিন্ন রকম কম্বিনেশন বা তিনটার বিভিন্ন কিছু ইউজ করে এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলা কাজ করে। এই বুঝছি সবাই? হ্যাঁ, আইটি পার্কে তোমার ওয়াইম্যাক্স থাকবে। আচ্ছা চলো তাহলে, এখন কিন্তু মানে তোমাদের বইয়ে আসলে এই তথ্যগুলো ঠিকঠাক মতো নাই, এই জন্য স্লাইডে আমি সবগুলোকে গুছাই গুছাই আমরা লিখে রাখছি যেন তোমাদেরকে একবারে জিনিসপাতিগুলো ঠিকঠাক মতো মনে রাখতে পারো। তাহলে এই তিনটা জিনিস আমরা বুঝলাম, দ্যাটস অলসো গ্রেট। ব্লুটুথ বুঝছি, ওয়াইফাই বুঝছি, ওয়াইম্যাক্স বুঝছি। দেন চলো একটু সামনের দিকে আগাই। এই যে এরপরে জায়গাটা হলো জোস, যে ওয়্যারলেসের উপর ভিত্তি করে, এই কমিউনিকেশনের উপর ভিত্তি করে যদি আমি অবস্থানগত দিক দিয়ে চিন্তা করি, অবস্থানগত দিক দিয়ে চিন্তা করলে তাহলে এই যে এই জায়গাটাকে, এই কমিউনিকেশনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। চারটা ভাগ কিরকম? একটাকে আমরা বলতে পারি হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বা আমরা বলতে পারি হলো যে ডাব্লিউ প্যান। একটাকে বলতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটাকে বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটাকে বলতে পারি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাদ দাও তুমি, আসো প্রথম থেকে বোঝা শুরু করি। ধরো তুমি যখন তোমার যে মোবাইলটা তুমি সেখান দিয়ে তুমি নিজের ডেটা জানতেছো, কাউকে দিচ্ছ না, বা তুমি ধরো ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হচ্ছ, ব্লুটুথের মাধ্যমে তুমি শুধুমাত্র কানেক্টেড হচ্ছ, মানে সেখানে তুমি কেবলমাত্র একজন আরেকজনের সাথে কানেক্টেড হচ্ছ, তাহলে সেই যে নেটওয়ার্কটা, ছোট্ট যে নেটওয়ার্কটা, সেটাকে আমরা বলতে পারি হলো প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই জিনিসটা যেহেতু ওয়্যারলেস, এই জন্য আমরা এটাকে বলি হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবার আসো একটু হাই লেভেলের দিকে যাই, ধরো এই যে ডাব্লু ল্যানের দিকে যাই। ধরো তোমার যে পুরো বাসাটা, বা তুমি বাসা বাদ দাও, তোমার যে পুরো কলেজটা, বা ধরলাম যে তোমার যে হ্যাঁ পুরো বিল্ডিংটা, তোমার কিসের আন্ডারে? ওয়াইফাই এর আন্ডারে। পুরো বিল্ডিং এ অনেকগুলা ইউজার একসাথে ডেটা শেয়ারিং করতে পারতেছে, সেটাকে আমরা বলি হলো ডাব্লু ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেন আসো জিনিসটা আরেকটু ডেভেলপ হচ্ছে, মানে আরেকটু বড় হয়ে যাচ্ছে। ধরো পুরা ঢাকা শহরটা, যেটা সরি আমি শুধুমাত্র ঢাকা শহর বললাম, তোমাদের কাছে দুঃখিত। তাহলে তোমরা যে জেলায় আছো, পুরা তোমাদের জেলা শহরটা তোমরা বলতে পারি কি সেটাকে একটা মেট্রোপলিটন সিটি বলতে পারি, বা একটা সিটি বলতে পারি। সেই সিটিটা যে আমরা কি বলতে পারি, যে সেই সিটির মধ্যে যে যতগুলা নেটওয়ার্ক আছে, সবগুলা নেটওয়ার্ক মিলে যে জিনিসটা দাঁড় হচ্ছে, সেটাকে আমরা বলি হলো ডাব্লিউ ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেন আসো এই যে ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা তো বুঝতেই পারতেছো, সবগুলা মেট্রোপলিটন এরিয়া মানে হলো সবগুলা জেলার যে কানেকশন, সেটা মিলে কি হচ্ছে বাংলাদেশের যে নেটওয়ার্ক কানেকশন, সেটাকে আমরা বলতে পারি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা W1। বলতো ভাইয়া এই চারটা জিনিসের পার্থক্য কি আমরা বুঝতে পারতেছি সবাই? আচ্ছা গ্রেট। এখন যে বিষয়টা, তার মানে কি আমরা এটা বলতে পারি না অনেকগুলা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা অনেকগুলা প্যান মিলে একটা তোমার কি তৈরি হয়? আমরা বলতে পারি একটা ল্যান তৈরি হয়, মানে ডাব্লিউ ল্যান তৈরি হতে পারে, বা একটা আমরা বলতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হতে পারে। এটা কি বলতে পারি না অনেকগুলা লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে তোমার কি তৈরি হতে পারে? একটা ম্যান তৈরি হতে পারে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ সুহিতা ঠিক বলছো। দেন আবার কি অনেকগুলা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মিলে আমাদের কি তৈরি হতে পারে? একটা WAN বা আমরা বলতে পারি ওয়ান, সেটা তৈরি হতে পারে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, রাইট? ওকে, তাহলে চলো এই জিনিসগুলো দেখছো, জিনিসপাতিগুলো কত ইজি অ্যাকচুয়ালি, বাট পরীক্ষায় আসলে পারবো না বলো তো? আর এগুলোকে মুখস্থ করা লাগবে, একবার পড়লেই তো হয়ে যায়। ওকে, দেন হলো আমাদের জন্য যে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়, এই যে মোবাইল, যে বিভিন্ন প্রজন্মের মোবাইল, সেটা হলো আমাদের আলোচনার বিষয়। এখন কথা হলো আমরা জানি যে এখন আমরা, তোমরা জানো যে 5G মোবাইল চলে আসতেছে। 4G তো আমরা কমন ব্যবহার করি, যে 4G তো আমরা কমন ব্যবহার করি, বাট আমাদের যে 5G বা ফিফথ জেনারেশন যে মোবাইলগুলো, সেগুলো আমাদের দেশে কি সামনে প্রায় চলে আসবে। তো সামনে বছর আমাদের দেশে 5G মোবাইল সেটগুলো, সেগুলো আমাদের দেশে চলে আসার কথা। এখন এইগুলো নিয়ে তোমাদের সাথে একটু ডিটেলস আলোচনা করি এখানে আমরা, কেমন? হ্যাঁ আজকে আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো, পেইন খাইও না, ঠিক আছে? আসো দেখি আমরা। এই যে অ্যাকচুয়ালি প্রথম প্রজন্ম,
একেবারে প্রথম প্রজন্ম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় জানো, যে একেবারে যখন মোবাইলটা কেবল তৈরি হচ্ছিল, তখন যে বিশাল সাইজের মোবাইল ছিল। ইভেন তোমরা যে গল্প বলতে শুনো যে তোমাদের আব্বু আম্মুদের কাছে বিশাল বিশাল মোবাইল ছিল, বা ইভেন তোমরাও তো দেখছো নোকিয়া 1600, নোকিয়া 1100, এগুলো কিন্তু প্রথম প্রজন্মের মোবাইল না, এগুলো হলো দ্বিতীয় প্রজন্মের মোবাইল। প্রথম প্রজন্মের মোবাইলগুলো ছিল বিশাল বড় বড় মোবাইল, যেগুলো ইভেন গাড়িতে করে ক্যারি করা লাগতো, বা বিশাল বড়, মানে ইভেন নর্মালি হাতে রাখাটাও পেইন ছিল। সেটাকে আমরা বলতাম হলো প্রথম প্রজন্মের মোবাইল। দেন জিনিসটা যখন একটু ডেভেলপ হয়েছে, তখন যে নতুন একটা টেকনোলজি চলে আসছিল, সেটাকে আমরা বলি হলো জিএসএম। একটা নতুন টেকনোলজি আসছিল জিএসএম, তারপরে হলো সিডিএমএ, এরকম টেকনোলজি, এগুলো ফুল ফর্ম তোমাদের জানা অ্যাকচুয়ালি দরকার নাই, তারপরে বলতে পারি যেমন হলো সিডিএম এর ফুল ফর্ম হলো কোড ডিভিশন মাল্টিপল এক্সেস, এরকম বেশ কিছু টেকনোলজি চলে আসছিল। বাট এগুলো তোমাদের অ্যাকচুয়ালি ফুল ফর্ম জানা দরকার নেই, মানে এরকম বেশ কিছু টেকনোলজি একটু ডেভেলপ করছে। এখন সেমিকন্ডাক্টর তৈরি হয়েছে, সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর তোমরা জানোই, ফিজিক্সে সেমিকন্ডাক্টর পড়ছো না, যে আমাদের মোবাইলের মধ্যে সেমিকন্ডাক্টরের ব্যবহার বাড়ছে। আগে থেকে প্রথম প্রজন্ম সেমিকন্ডাক্টর ব্যবহার হয়েছে, বাট সেমিকন্ডাক্টরের ব্যবহারটা আরেকটু ডেভেলপ হয়েছে, যাকে দ্বিতীয় প্রজন্মের মোবাইলগুলো একটু সাইজে একটু কম্পারেটিভলি স্মল, যেটা তোমরা বলতে পারো ওই যে নোকিয়া 1600, নোকিয়া 1100, ওই যে নোকিয়া ফোন যেগুলো ছিল আমাদের মনে পড়ে না, যে বিশাল বড় বড় ভারী যে ফোনগুলো ছিল, সেগুলোকে আমরা বলতে পারি হলো সেকেন্ড প্রজন্মের যে মোবাইল। দেন আসো আমাদের যে থার্ড প্রজন্মের মোবাইল। এই থার্ড প্রজন্মের মোবাইল মানে কি জানো, যে আমাদের নর্মাল যে কল তো আদান প্রদান হবেই, তাছাড়া এই তৃতীয় প্রজন্মের মোবাইল মানে হলো সেখানে আমাদের নেট অ্যাক্সেস চলে আসছে। নেট অ্যাক্সেস, বা আমরা ওয়াইফাই অ্যাক্সেস করতে পারি, বা আমরা ডেটা অ্যাক্সেস করতে পারি, মানে আমি শুধুমাত্র টেক্সট আর ভয়েস এই দুইটা আদান প্রদান করা যেত, আমরা বলতে পারি হলো জিএসএম এ। বাট যখন আমাদের তৃতীয় প্রজন্মের মোবাইল, সেখানে আমরা বলি সেখানে আমরা কি ইন্টারনেট অ্যাক্সেসটা বেড়ে গেছে, সেটাকে আমরা বলি হলো থার্ড জেনারেশন মোবাইল। যদিও তোমরা থার্ড জেনারেশন মোবাইল বলতে কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোনগুলোকেই বুঝো, বাট অনেক অ্যান্ড্রয়েড ফোন ছাড়াও অন্যান্য ফোন পসিবল যেখানে নেট অ্যাক্সেস আছে, বাটন ফোনও পসিবল। তার মানে থার্ড জেনারেশন মানে যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন টাচ স্ক্রিন সেটাই না, বাটন ফোনও হতে পারে। মানে জিনিসটা হলো কি, সেই জায়গায় নেট অ্যাক্সেস চলে আসছে, এই জিনিসটাকে আমরা বলি হলো 3G বা থার্ড জেনারেশন। দেন আমাদের যেটা আসছে সেটাকে আমরা বলতে পারি হলো কি চতুর্থ প্রজন্ম, বা আমরা বলি হলো 4G। এখানে আসলে কি তুমি জানো, এখানে নেট অ্যাক্সেস আছে, আরো অনেক সুযোগ সুবিধা আছে। আসলে 4G মানে হলো সেখানে কোনো ভয়েস কল, মানে কোনো ভয়েস কলই হবে না, মানে সেখানে কোনো ভয়েস কল নাই, সেটাকে আমরা বলি হলো 4G। যেটা হলো আমাদের যে এই যে 3G এর তুলনায় যে প্রায় 50 গুণ বেশি পরিমাণে শক্তিশালী। দেন আমরা বলতে পারি হলো 3G, মানে 3G এর তুলনায় 50 গুণ বেশি শক্তিশালী তার নেট অ্যাক্সেস। এখন কথা তোমরা বলতে পারো ভাইয়া আমার বাসায় তো 4G ফোন, বাট 4G ফোনে তো আমি কথাও বলতে পারি, ভয়েস কলও করতে পারি, বাট 4G ফোনে মানে 4G যে টেকনোলজি সেখানে কোনো ভয়েস কল নাই। তাহলে তোমরা দেখো এই জন্যই কিন্তু এরকম হয়। এই তোমরা কি খেয়াল করছো, ধরো 4G ফোনই হোক বা 3G ফোনই হোক, এখানে যখন ধরো তুমি মোবাইলের ডাটা ইউজ করতেছো, কোনো একটা কল আসছে, এই বড় তো নেট কানেকশন অফ হয়ে যায় না, বলো তো নেট কানেকশন অফ হয়ে যায় না অ্যাকচুয়ালি? হ্যাঁ, যখন কোনো ধরো তুমি মোবাইলের ডেটা চালাচ্ছ, কল আসছে, নেট কানেকশন অফ হয়ে যায়, কেন বলো তো? কারণ নেট কানেকশন চলে হলো 3G বা 4G তে। আর কথা হলো আমাদের যে নর্মাল যে কথাটা, নর্মাল যে জিনিসটা সেটা হলো কি তোমার, সেটা তোমার চলে হলো কোথায়, 2G তে। যে নর্মাল যে কথাবার্তা সেটা তোমার 2G তে চলে। বাট তুমি যদি ওয়াইফাই চালাও, ওয়াইফাই হবে না, ওয়াইফাই না, আমি বলছি মোবাইল ডাটার কথাটা, মোবাইল ডেটা ব্যবহার করতেছো সেই ক্ষেত্রে, আমি কিন্তু বলি নাই ওয়াইফাই এর ক্ষেত্রে। ওয়াইফাই এর ক্ষেত্রে কল আসলে নেটওয়ার্ক কাটে না, ওয়াইফাই অফ হয় না। এই তো বুঝছো এবার? ওকে, দেন আমরা এই জিনিসটা বুঝলাম যে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, আর আরেকটা জিনিস আছে সেটা হলো কি আমাদের ফিফথ জেনারেশন। অ্যাকচুয়ালি ফিফথ জেনারেশন তেমন কিছুই না, যা সেটা হলো কি 4G এর তুলনায় আরো বেশি ফাস্ট, মানে 4G এর তুলনায় অনেক 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 গুণ বেশি ফাস্ট। আর সেখানে আরো কিছু, এই তোমরা কি জানো নতুন প্রজন্মের ফোনগুলোতে বা স্যামসাং এর বিভিন্ন ফোনে এরকম সিস্টেম এখন আসছে, ওয়্যারলেস চার্জিং। একটা ফোন তোমার যে যার সরাসরি তারের কানেকশন ছাড়াই বা চার্জার ছাড়াই সেটা চার্জ দেওয়া যায়, এগুলো শুনছো না? দেখছো তো, অনেকের কাছে আসতেও মনে হয়। দেন আবার এইটাও নিশ্চয়ই জানো যে যে এখন তোমার এনএফএস আছে, যে জাস্ট তোমার কথা হলো যে একজন আরেকজনকে আমরা ব্লুটুথের মাধ্যমে তথ্য দিতাম, যে ব্লুটুথের মাধ্যমে যে তথ্য দিতাম, শেয়ার ইটের মাধ্যমে তথ্য দিতাম, বা মেসেঞ্জারে পাঠাতাম। বাট এখন এই টাইপের একটা জিনিস আছে, একটা মোবাইল আরেকটা মোবাইলকে টাচ করলেই জাস্ট তাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়ে যাবে। এই টেকনোলজিকে আমরা বলি হলো কি এনএফএস বা এনএফসি বলি, সরি এনএফএস না, এনএফসি বলি।
এই যে জিনিসগুলো, এই টেকনোলজিগুলো চলে আসছে, এইসব জিনিসপাতিগুলোকে আমরা বলতে পারি হলো কি যে 5G ফোন। অ্যাকচুয়ালি 4G তে অনেক সুবিধা আছে, বাট এগুলো 5G এর মধ্যে আরো বেশি পরিমাণে ডিটেলসে আছে। এই যে তাহলে আমরা বুঝতে পারছি যে মোবাইলের টেকনোলজি কিভাবে কি আমাদের চেঞ্জ হচ্ছে। বাট তার মানে তোমরা যে সামনের বছর মানে তোমাদের সময়টা অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই 5G এই জিনিসটা রাজত্ব করবে। মানে 5G আগামী প্রায় যে 5-10 বছর, বলা যাচ্ছে 5-7 বছর অ্যাটলিস্ট আমরা কি বলতে পারি যে এই 5G ফোনটা আমাদের যে পৃথিবীতে রাজত্ব করবে। মানে তোমাদের সময় হলো এটা বলতে পারো। মানে এখন তোমরা বলতে পারো আমাদের ফোন হলো 5G ফোন, এটা তোমরা বলবো আর কি। ওকে, চলো একটু সামনের দিকে আগাই। এতক্ষণ তো আমরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে অনেক কথাবার্তা বললাম। এখন মোবাইল নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলার পরে চলো আমরা একটু কি নিয়ে কথাবার্তা বলতে পারি, কি নিয়ে কথা বলতে পারি, আমরা এখন একটু কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করি। এখন তো মোবাইল, এতক্ষণ তো মোবাইল নিয়ে কথা বললাম। আচ্ছা, মোবাইল নিয়ে যাওয়ার আগে তোমাদের সাথে আসলে সবসময় তোমাদেরকে আমি চেষ্টা করি সবসময় আমরা যত বেশি ইনফরমেশন দেওয়া যায়। আচ্ছা, এখন একটু বাড়তি ইনফরমেশন তোমাদের একটু দেই। আচ্ছা, আমাদের মোবাইল ফোনকে আমরা বলি সেলুলার ফোন, এটা তো তোমরা জানো যে মোবাইল ফোনকে আমরা বলি হলো সেলুলার ফোন। কারণ কি জানো, আমাদের যে মোবাইলের ভিতরে আমাদের সিম কার্ডটা আছে না, এই সবগুলো মোবাইলের ভিতরে তোমরা দেখবা সিম কার্ডের ভিতরে এরকম কি চিহ্ন টিহ্ন আছে, এরকম সেলের মতো করে কাটা। সিম কার্ডের ভিতরে তোমরা দেখবে এরকম একটা জিনিস আছে, এরকম কাটা 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 আছে। সেই জিনিসটাকে আমরা বলতে পারি, এর মধ্যে ছোট ছোট যে কাটা অংশ এগুলাকে আমরা বলতে পারি হলো সেল। মানে হলো যে এই জায়গার যে তোমার ডেটাগুলা বা একটা বিন্যাস, এটা তোমার সিম কার্ডের ভিতরে তোমার একটা নির্দিষ্ট কি আছে যে একটা সেলের ফরমেশন আছে, যেটা হলো তোমাদের প্রতিটা সিম থেকে প্রতিটা সিমের আলাদা। বা আমরা বলতে পারি প্রতিটা সিমের যে সেল ফরমেশন বা যে তার মধ্যে যে ধরনটা কোডিংটা সেটা আলাদা। এখন তুমি কি জানো তোমার মোবাইলে কলটা আসে কিভাবে? তোমার আশেপাশে বাসার পাশে বা তোমার এলাকায় যে টাওয়ারটা আছে, তোমার এলাকায় ধরলাম যে একটা টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে তোমাদের আমরা কি বলতে পারি, ধরলাম যে একটা টাওয়ার আছে তোমার এলাকায়, যে যেটা হলো বলতে পারি কল টাওয়ার। সেই টাওয়ার থেকে তোমার মোবাইলে এই কল টাওয়ারে যতগুলা তথ্য আসতেছে বা যতগুলা কল আসতেছে, সে তোমাকে কি করে জানো, সবগুলা কল তোমার মোবাইলে পাঠায়। এই তোমার বাসার পাশে যে টাওয়ারটা আছে যতগুলা কল আসতেছে সবগুলা কল তোমার মোবাইলে পাঠায়। বাট যেই কলটা তোমার মোবাইলের এই যে সেল নাম্বারটার সাথে বা এই যে কোষের ফরমেশনের সাথে যেটা হলো মিলে যায়, তখনই কেবলমাত্র তোমার মোবাইলটা বাজে। বাট এই জন্য এই যে মনে আছে বা বাদ দাও, মনে থাকা দরকার নাই, আমাদের পেপার পত্রিকা বা টেলিভিশন বা ফেসবুক বিভিন্ন সময় যে আমরা শুনছিলাম যে মোবাইলে রেডিয়েশন হয়, এটা কি বলতো আমরা কি শুনছি? এটা কেন হয় জানো? যে আমাদের এই যে বাসার টাওয়ারটা, বাসার আশেপাশে যে টাওয়ার গুলো আছে, এই টাওয়ার গুলো থেকে আমাদের মোবাইলে কন্টিনিউয়াসলি সিগন্যাল আসে 24 ঘন্টা। মোবাইলটা যতক্ষণ অন আছে 24 ঘন্টা আমাদের মোবাইলে সিগন্যাল গুলো আসতেছে। তো তুমি বলো যে আমি কেবলমাত্র কল রিসিভ করলে রেডিয়েশন হচ্ছে, তা না। তুমি যখন কলটা কখন বাজে, যখন তোমাদের এই যে যখন আমাদের কি সেলের সাথে ম্যাচ করে আমাদের এই কলটা, তখন আমাদের ফোনটা বাজে, তখন আমার কি কলটা রিসিভ করি। বাট আমাদের যতগুলো কল এই টাওয়ারে আসতেছে সবগুলো কলই কিন্তু সে আমাদের মোবাইলে পাঠায় অ্যাকচুয়ালি। বুঝতে পারছো বিষয়টা? এইটা হলো একটা বিষয়। আবার তোমরা এটা কি জানো যে মোবাইল কানে ধরে খুব বেশিক্ষণ কথা বলা উচিত না? মানে এটা আর কি বাড়তি তথ্য, এটা তোমাদের বইয়ে নেই, আবার এটা তোমাদের সাথে গল্প করার জন্য বলতেছি। ধরো তুমি জানো যে আমাদের মোবাইলটা যদি আমরা কানের মধ্যে 2 মিনিটের উপরে বা প্রায় 3 মিনিট যদি আমরা ধরে রাখি, আমাদের মস্তিষ্কের টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি সেলসিয়াসের মতো বাইরে দেয়। মানে আমার ব্রেনটা গরম হইতে থাকে, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক ক্ষতিকর। তার মানে এই যে টেকনোলজির এইগুলা বলতে পারি কি টেকনোলজির ক্ষতিকর দিক। বাট তুমি 30 সেকেন্ড কথা বলো, কম কথা বলো, সেটা পেইন না। দেখ, অনেক কিছু শিখলাম আর কি। ঠিক আছে, তোমাদেরকে অ্যাকচুয়ালি অনেক কিছু জানালাম আর কি। তাহলে এখন তোমরা জিনিসপাতি ইউজ করার আগে অনেক কিছু বুঝবা, এইটাই তো আমাদের আইসিটি ক্লাসের উদ্দেশ্য। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো কম্পিউটার নেটওয়ার্ক। এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম মোবাইল নেটওয়ার্ক, বাট তুমি চিন্তা করো তো ভাইয়া, এই জায়গায় যা পড়ছি সেটা কি আমরা আগেই পড়ে আসছি না? এই যে প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এইখানে আমরা যে জিনিসটা পড়ছি আমরা জাস্ট এর আগের পেজে এটা পড়ে আসছি না, মানে কিছুক্ষণ আগে সেটা পড়ে আসছি না। পার্থক্য কোথায়? এর আগেটা ছিল হলো ওয়্যারলেস, আর এখন এটাকে আমরা বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ওয়্যারলেস আর ওয়ার্ড সবগুলোই কানেক্টেড, সেটাকে আমি এইটাই বলতে পারি। আর শুধুমাত্র ওয়্যারলেস যে জিনিসটা সেটাকে আমি বলতে পারতাম হলো কি ডাব্লু প্যান, ডাব্লু ল্যান, ডাব্লু ম্যান, ডাব্লু ওয়ান। আর অ্যাকচুয়াল যে জিনিসটা কম্পিউটার যে জিনিস সেখানে ওয়ার্ডও থাকতে পারে, কিছু জায়গায় ওয়্যারলেসও থাকলো, সবকিছু মিলাই আমরা জিনিসটাকে বলতে পারি হলো প্যান, ল্যান, ম্যান, ওয়ান। নিশ্চয়ই সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার, রাইট? সিম বলে যে তুমি কি করো যে 6 থেকে 7 ঘন্টা কথা বলো, আল্লাহ কি বলে, হ্যাঁ সিরিয়াস প্রবলেম হবে সামনে, এই এতক্ষণ কথা বলে না। মেসেঞ্জারে কলের ক্ষেত্রে সেম জিনিস, বাট মেসেঞ্জার তোমার কি ইউজ করে না, মেসেঞ্জার তোমার এই যে এই ভয়েস টেকনোলজি ইউজ করে না, সেটা
ওয়্যারলেস ইউজ করে, যার মানে সরি ডেটা ইউজ করে, যার কারণে মেসেঞ্জারে কম্পারেটিভলি কম ক্ষতি হয়। আর তুমি যদি হেডফোন ইউজ করো দ্যাটস অলসো বেটার, মানে সরাসরি ফোনটাকে কানে ধরা উচিত না, হেডফোন ইউজ করা একটু বেটার। আচ্ছা এখন চলো, এই অনেক কিছু শিখাই ফেলছি, পরে তোমরা আবার কি মানে আমাকে বলবা ভাইয়া ফোন টোন ইউজ করা যাবে না, অনলাইন ক্লাস ক্লাস করবো না, ছুটি চাই, এটা বলা যাবে না। এই চলো সামনের দিকে আগে, আর কিছু পড়তে হবে আমাদের, দেখি কি কি পড়তে হবে। এই যে একটা পোল কোশ্চেন দেওয়া যায় তোমাদের, আসলে একটা পোল কোশ্চেন দিই। হ্যাঁ পোল কোশ্চেনের সুন্দর ভোট দাও তো। ধরলাম যে আমাদের দুটা দেশ আছে, তার মধ্যে নেটওয়ার্ক কানেকশন কি হতে পারে। এই দেখো পোলা পাই, এটা ভুল করো না, এখানেও তোমরা ইচ্ছে করে ভুল লাগাবা। আর কত, এই তোমাদের ক্লাস করতে সমস্যা নেই, হেডফোন লাগিয়ে ক্লাস করবা। হ্যাঁ মানে তুমি কি কানে ফোনটা নিয়ে কথা বলো? হ্যাঁ কি বলে এদেরকে, কি বলি আর কি বলে এরা। হ্যাঁ এই সাজেদুল ইসলাম সিফাত বলে তোমার একটা চ্যাটও পড়ি নাই, এই খেয়াল করিনি সাজেদ, কি বলে এটা কোনো কথা? হ্যাঁ তোমার কথা পড়বো না এটা কোনো কথা বলো তো? হ্যাঁ ফোন অফ রাখা ভালো। এই এবার আসো, আজকে 100% একটাও হইলো না, কি বলো ভাই, আমার এই জীবনের দুঃখটা। এই তোমরা কি আসলে শেষ ক্লাসে একটা তো তোমরা কি 100% দিবা না? হ্যাঁ আমার দুঃখ থাকেই যাবে। এই তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করছি দেখো, হ্যাঁ 92% কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। ওয়ান অবভিয়াসলি ভাই, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পুরো একটা দেশ, আবার দুইটা দেশ, পুরো দেশের মধ্যে কানেকশন ভাই, ওয়ান ছাড়া কি অন্য কিছু হওয়া পসিবল তোমরাই বলো। আরে দেখি এরা কারা, যে দুইজন ল্যানে শুধুমাত্র 8জন ল্যানে, 4জন প্যানে, মানে 8 আর 4 12, আর 6জন হলো ম্যানে দাগাইছে, মানে 18 জন। বলতো ভাই এই 18 জনকে নিয়ে আমি কোথায় যাব? হুম ঠিক এটা ঠিক না? তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে? ম্যান। এই যে বুঝছি, চলো সামনে আগাই। এবার আসো, এরপরে জিনিসপাতিগুলো অত্যন্ত ইজি, পুরো বাচ্চাদের জিনিসপাতি, এগুলো আসো আমাদের 5-10 মিনিটের মনোযোগ দিব, ধুমধাম শেষ হয়ে যাবে। এই সবাই মনোযোগ দিও কিন্তু। তুমি আজকে দেখি চ্যাট বক্সে প্রচুর কথাবার্তা দেখতেছো, এই পড়া বুঝতেছো তো, পরে আবার না বুঝলে পেইন। এই দেখো মালিকানা অনুযায়ী আমরা বলতে পারি আমাদের নেটওয়ার্ক দুই প্রকার, একটাকে বলতে পারি হলো প্রাইভেট, একটাকে বলতে পারি হলো পাবলিক। উদাহরণস্বরূপ তুমি তোমার বাসায় যে ওয়াইফাইটা করে রাখলা, তুমি পাসওয়ার্ড জানো, সেটাকে আমরা বলতে পারি হলো পাবলিক। এরপর ধরো যে আমাদের যে বিভিন্ন ওয়াইম্যাক্স, বিভিন্ন সরকারি অফিসে, মানে সরকারি অফিসে তো না, এই যে আমরা যে বললাম যে ওয়াইম্যাক্স যেগুলো করা হয় সবাই সেগুলো ইউজ করতে পারে, সেটাকে আমরা বলতে পারি হলো পাবলিক। এইটা বুঝি তো, পাবলিক প্রাইভেট। দেন আসো আমরা দেখি নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে যে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি হলো যে সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে তিন প্রকার। একটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, একটাকে বলতে পারি হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, একটাকে বলতে পারি হলো হাইব্রিড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক মানে কি জানো? ধরো আমার একটা কম্পিউটার আছে, ধরলাম আমার একটা কম্পিউটার আছে, একটা কম্পিউটারের সাথে অনেকগুলো মনিটর যুক্ত করে দেওয়া আছে, মানে একটা কম্পিউটার থেকে সবকিছু কন্ট্রোল করা হচ্ছে, মনিটর দেওয়া আছে, বিলবোর্ড দেওয়া আছে, এর সাথে ধরো যে আরো অনেক কিছু কি আমাদের কানেকশন যুক্ত আছে। বাট যে প্রসেসরটা বা যে জায়গায় কাজটা হচ্ছে বা কন্ট্রোল করা হচ্ছে শুধুমাত্র একটা কম্পিউটার থেকে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এই যেমন তোমরা যারা কি রেল স্টেশন বা বাস স্টেশনে তোমরা দেখবে যে বড় বড় বিলবোর্ড আছে বা বড় বড় যে মনিটর আছে, সেখানে তোমাদের কি করা হয় যে বাসের সময়সূচি, তারপরে হলো আমরা বলতে পারি যে ট্রেনের সময়সূচি, কখন আসবে, কোনটা কোথায় আছে, এইসব যে দেখানো হয়, সেটা কিন্তু একটা কম্পিউটার থেকে কন্ট্রোল করা হয়। মানে সবগুলা তোমাদের যে মনিটর গুলাকে বা ডিসপ্লে গুলাকে একটা জায়গা থেকে কন্ট্রোল করা হয়, সেটাকে আমরা বলতে পারি হলো কি সেন্ট্রালাইজড। বুঝছি নিশ্চয়ই সেন্ট্রালাইজডটা। দেন আরেক টাইপ আছে, সেটাকে আমরা বলি হলো ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড কি জানো? যে সবগুলোর সাথে সবগুলো যে তোমার কানেক্টেড, মানে বলতে পারি যে বিভিন্ন কিছু কানেক্টেড, যে অনেকগুলো কম্পিউটার মিলে অনেক কিছু কন্ট্রোল করতেছে। এই যে তোমরা যে গেম খেলো, বুঝতেই পারতেছি এটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এটা কিন্তু তোমার কি হবে, এটা অবভিয়াসলি সেন্ট্রালাইজ নেটওয়ার্ক না, যে একজন একটা ইনপুট দিচ্ছে আরেকজন একটা ইনপুট দিচ্ছে, বা এই যে জুমে যে আমরা ক্লাস করতেছি, বুঝতে পারতেছে না, এটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তাহলে আমরা বুঝলাম যে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে সেন্ট্রালাইজ বুঝলাম, একটা পিসি থেকে সব কন্ট্রোল করা হয়। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে অনেকগুলো পিসি থাকে বা অনেকগুলো কম্পিউটার থাকে, কোনো পেইন নাই। আর হাইব্রিড তো বুঝতেই পারতেছি, সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড সবকিছুর মিক্স আপকে আমরা বলতে পারি হলো হাইব্রিড নেটওয়ার্ক। বলতো সবাই এই পেজটা বুঝছি কিনা এবং আমি সামনের পেজে যেতে পারি কিনা? আচ্ছা জোস, তাহলে চলো একটু এই সিফাত বলছো বুঝো নাই, সিফাত কোন জায়গায় বুঝো নাই বলো তো? হ্যাঁ কি বলে এটা বলো তো? এই না, এই তোমার এখন নাফসিন বলছে ভাইয়া এয়ারপ্লেন মোডে দিলে কি রেডিয়েশন কমে? এই এয়ারপ্লেন মোডে দিলে তোমার তো কলই আসবে না,
বলে যে সিফাত বলছে হাইব্রিডটা বুঝো নাই। এই হাইব্রিড মানে সেন্ট্রালাইজড আর তোমার ডিস্ট্রিবিউটেড সবকিছুর কম্বিনেশনটা হলো কি হাইব্রিডাইজ। এই ধরো যে সাপোজ উদাহরণ দেই যে তোমার কি ধরলাম যে একই জায়গায় অনেকে বলতেছে ডিস্ট্রিবিউটরটা বুঝিনি, অনেকগুলো কম্পিউটার থাকবে, সেটা হলো ডিস্ট্রিবিউটেড। সাপোজ উদাহরণ দেই, কিভাবে উদাহরণ দিয়ে দেওয়া যায়, ধরো সরকার থেকে ট্রেনের সময়সূচি বলে দিচ্ছে, সরকার থেকে ট্রেনের সময়সূচি বলে দিচ্ছে, সেটাকে আমরা বলতে পারি হলো কি সরকার থেকে সব বলে দিচ্ছে, সরকারের ধরো কম্পিউটার থেকে বলে দিচ্ছে। এখন কথা হলো সবগুলা রেল স্টেশনে একটা করে কম্পিউটার আছে, তাহলে সরকারের তথ্য যখন সবগুলা বিভিন্ন কম্পিউটার গুলোতে গেল, সেটাকে আমরা কি বলতে পারি ডিস্ট্রিবিউটেড। দেন প্রতিটা রেল স্টেশনে একটা কম্পিউটার দিয়ে তার যতগুলা মনিটর বা ডিসপ্লে আছে সেটা কন্ট্রোল করা হয়, সেই জায়গাটাকে আমি বলতে পারি হলো সেন্ট্রালাইজড। তাহলে সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড সবকিছুর কম্বিনেশনকে আমরা কি বলতে পারি হাইব্রিড। এবার কি বুঝতে পারছি সবাই বলো তো? বইলো না এখনো বুঝো নাই? তাহলে আমি প্যারা খেয়ে যাবো। আচ্ছা এবার বুঝছো, আচ্ছা জোস। আচ্ছা বিমানে মোবাইল ইউজ করা যায় না, এই সাজেদ কি বলো এইসব, বিমানে ইউজ করা যায়? পেন নাই। আচ্ছা চলো দেন আসো একটু জিনিস দেখি। এই যে সার্ভিস প্রদান অনুযায়ী যে কিভাবে সার্ভিস প্রদান করা যাইতে পারে, বা একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি নেটওয়ার্ক আবার দুই প্রকার। একটাকে আমরা বলি হলো ক্লায়েন্ট সার্ভার, আর আরেকটাকে আমরা বলি হলো পিয়ার টু পিয়ার। জিনিসটা বুঝাই তাহলেই বুঝবা। যদি এরকম হয়, ধরো আমাদের একটা ধরো যে আমাদের যে সার্ভারের সাথে সবগুলো কম্পিউটার আলাদা আলাদা ভাবে কানেক্টেড, এই ধরো একটা রাউটারের মাধ্যমে যে একটা সার্ভার, সার্ভার মানে কি ভাই যেখানে তথ্যগুলো রাখি, এই চ্যাপ্টার 4 আমরা পড়ে আসছি, এইচটিএমএল পড়ে আসছি, আমাদের নিশ্চয়ই সার্ভার নিয়ে কারো প্রবলেম থাকা উচিত না অ্যাটলিস্ট। ধরো একটা সার্ভারে কোনো তথ্য আছে যা সবগুলা কম্পিউটার রাউটারের মাধ্যমে সেই সার্ভারের সাথে যুক্ত, সেটাকে আমরা বলতে পারি হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর আরেকটা নেটওয়ার্ক আছে যেখানে হয় কি জানো, আমাদের সবগুলা কম্পিউটারের সাথে যুক্ত, সেটাকে আমরা বলতে পারি হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। মানে যেটা কিনা আলাদা কোনো সার্ভার থাকবে না, এখানে দেখো একটা সার্ভার আছে বাট এখানে আলাদা কোনো সার্ভার নাই, সবগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড। আর এখানে তথ্যগুলো একটা আলাদা সার্ভারেই রাখা, সেই সার্ভারের সাথে কম্পিউটারগুলো কানেক্টেড। এখানে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন তথ্য আছে এবং সব কম্পিউটার সব তথ্য অ্যাক্সেস করতে পারে, সেটাকে আমরা বলি হলো পিয়ার টু পিয়ার। সবাই নিশ্চয়ই বুঝছি রাইট? আচ্ছা জোস, দেন চলো আরেকটু জিনিসপত্র দেখি। ওকে, এরপরে জায়গাটা অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের, বাট এই জায়গাটা জাস্ট একটু একটু পেইন খাবো। যে আমাদের নানা রকমের ডিভাইস আছে, অনেকগুলো ডিভাইস তোমরা চিনো বা অনেকগুলো ডিভাইস তোমরা সরাসরি চিনো না, কারণ এগুলো সম্পর্কে সবগুলো তোমরা দেখো না অ্যাকচুয়ালি। আসলে ডিভাইসগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা লিটারালি মডেম চিনি। মডেমকে আমরা অনেকেই শুনছি, মডেমকে চিনিও। ফুল ফর্মটাকে আমরা বলি হলো কি মডুলেটর, ডিমডুলেটর। মানে কথা হলো আমরা যে কম্পিউটারে যে ডেটাগুলো নিয়ে কাজ করি সেগুলোকে আমরা বলতে পারি হলো ডিজিটাল ডেটা। বাট আমাদের যে আমরা যে লাইনের মধ্যে বা আমাদের যে যে ওয়্যারলেস মিডিয়ামে যে তথ্যগুলো যায় সেগুলো কিন্তু ডিজিটাল ডেটা না, সেগুলো অ্যানালগ আকারে ট্রান্সফর্ম হয়। তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের কম্পিউটারে যেসব ডেটা ইউজ করা হয় সেগুলো সব ডিজিটাল ডেটা। বা ডিজিটাল ডেটা যখন আমরা কি করি বাইরে ছেড়ে দেই বা পরিবেশে যখন আমরা ছেড়ে দেই বা মিডিয়ামের মাধ্যমে বা ওয়্যারলেসের মাধ্যমে সে যখন যাচ্ছে, তখন সেটা ডিজিটাল থাকে না, তখন সেটা অ্যানালগে পাঠানো হয়। ঠিক আছে, এই জিনিসটা কেন, এইটার জন্য তোমাদের ইউনিভার্সিটি ওঠার পরে নেটওয়ার্কিং নিয়ে একটা কোর্সই আছে। মানে একটা কোর্স না, নেটওয়ার্কিং নিয়ে কয়েকটা কোর্স আছে, আমরা যারা করছি তারা অ্যাকচুয়ালি ইয়ে করা, যে আমরা তার মানে এইটা বুঝতে পারতেছো যে আমাদের কম্পিউটার থেকে যখন তথ্য আমরা কি ওয়্যারলেস মাধ্যমে পাঠাই, তখন আমরা কি অ্যানালগ করে পাঠাই, অ্যানালগ সিগন্যাল হিসেবে পাঠাই। আর এরপরে যখন যে আবার আমরা কি বলতে পারি যে ওয়্যারলেস মিডিয়াম থেকে কম্পিউটার যখন আবার তথ্য নেই, তখন অ্যানালগ সিগন্যালকে আমরা আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করি। আচ্ছা এই যে জিনিসটা, এই কাজটা করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হলো মডেম। নেক্সট আসো আরেকটা জিনিস আছে আমাদের, সেটাকে তোমরা অনেকে চিনো না, যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। মানে এই কার্ডটা অ্যাকচুয়ালি এই কার্ডের মাধ্যমে, এই যে একটা চিপসেট, এখানে বিভিন্ন রকম সার্কিট টার্কিট আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে নেট কানেকশন প্রদান করে, সেটাকে বলতে পারি এনআইসি কার্ড। বাট এটা অ্যাকচুয়ালি অনেকেই চিনো না, কারণ অনেকের কম্পিউটারে এগুলা কি বিল্ট ইন অবস্থায় থাকে। মানে এখন আর মাদারবোর্ডে আলাদা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বসানো লাগে না, এটা মাদারবোর্ডে এখন কি আগে থেকেই বসানো থাকে, বিল্ট ইন থাকে। আর মোবাইলের মধ্যে এটা তো অটোমেটিক জিনিসপাতি, এগুলো নিয়ে তার চিন্তাই করা লাগে না। দেন চলো যদি তোমাদের আরেকটু বলি, আরেকটা আছে সেটা হলো হাব। এই হাব সম্পর্কে আমরা অনেকে জানি। হাব মানে কি, ধরো যে একটা কম্পিউটার থেকে তথ্য চলে আসছে,
ধরো কোনো একটা কম্পিউটারের সাথে এখানে আমি কি হাবের মাধ্যমে আরো অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করতে পারবো, বা আমি আরো অনেকগুলো জিনিসকে কানেক্ট করতে পারবো, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি হাব। আর একটা ডিভাইস আছে, সেটাকে আমরা বলি হলো কি সুইচ। এই সুইচ আর হাব এই দুইটার কাজ অলমোস্ট সেম, বাট ধরো তোমরা কি জানো যে আমাদের কম্পিউটারে অনেকগুলো পোর্ট থাকে? এটা কি আমরা শুনছি যে আমাদের কম্পিউটারে অনেকগুলো পোর্ট থাকে, মানে বিভিন্ন রকম কানেকশন থাকে। তোমরা যখন কম্পিউটারের প্রপার্টি শিখি অনেক রকম পোর্টও দেখতে পারবা, যে আমাদের কম্পিউটারে অনেকগুলো পোর্ট থাকে, মানে অনেক জায়গা থাকে, যে কোন জায়গায় আমাদের কম্পিউটারের তথ্যটা যাবে। কম্পিউটারে জাস্ট একটা জায়গা সেটাই না, কম্পিউটারে অনেকগুলো কানেকশন আছে কম্পিউটারের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, মাদারবোর্ড, এক্স্যাক্টলি, মাদারবোর্ডে অ্যাকচুয়ালি অনেকগুলো ভিতরে অনেকগুলো পোর্ট থাকে, অনেক রকমের অনেকগুলো পোর্ট থাকে, অসংখ্য, প্রায় কয়েকশো পোর্ট থাকে অ্যাকচুয়ালি। যে এই যে পোর্টগুলোতে তথ্যগুলো যায় কিভাবে জানো? এখানে তথ্যগুলা, যে আমি যে হাবের মাধ্যমে শুধুমাত্র কম্পিউটারে তথ্য পাঠাতে পারবো, আর আমাদের যে সুইচ আছে, সুইচের মাধ্যমে আমি আমার কম্পিউটারের কোন পোর্টে তথ্য পাঠাতে পাচ্ছি, মানে কোন পোর্টে তথ্য পাঠাতে চাচ্ছি, সেটাও আমি কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। তার মানে আমরা কি বলতে পারি বলতো, তার মানে আমি এতটুকু বুঝলাম যে কোনটা বেশি বুদ্ধিমান বলতো, হাব বেশি বুদ্ধিমান নাকি সুইচ বেশি বুদ্ধিমান? জাস্ট এতটুকু বুঝলে তোমাদের হবে, কারণ তোমরা অ্যাকচুয়ালি যে হাব বা অ্যাকচুয়াল যে সুইচ, সেগুলো নিয়ে তোমরা কখনোই সরাসরি কাজ করো না, ইভেন দেখো নাই অনেকে, তোমার 90% উপরে সরাসরি দেখো নাই, কারণ এগুলো খুব, যে এগুলো তো স্কুল কলেজে থাকার প্রশ্নই আসে না, কারণ মাত্র খুব মানে যে ইউনিভার্সিটিতে ল্যাবে আছে। যেমন আমাদের ল্যাবে যে সুইচ আছে, মানে সুইচটা হলো কম্পিউটারের চেয়ে বড় সাইজে, যেটার মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করা যায়। মানে সেগুলোতে আমরা সরাসরি কাজ করছি, তো মানে নেটওয়ার্কিং করছি, আমরা সরাসরি কাজ করছি, যে সুইচ, তারপরে হাব, তারপরে এইসব যে জিনিসপাতিগুলো নিয়ে আমরা সরাসরি কাজ করছি। ওকে, তার মানে তোমরা দেখো, তোমরা জিনিসটা অন্তত বুঝছো, এমসিকিউ তোমাদের কোনো প্রবলেম হবে না। বাট বাকি কয়েকটা ইনফরমেশন আছে, আরো কয়েকটা ডিভাইস আছে আমাদের, তার মধ্যে একটা হলো রিপিটার। রিপিটার জিনিসটা কি জানো? যে যখন ধরো যে আমি আমার কম্পিউটার থেকে তাহলে বিশাল দূরত্বে কোনো তথ্য পাঠাতে চাচ্ছি, বাট যদি এরকম হয়ে যায় যে বিশাল দূরত্বে যাইতে যাইতে আমাদের তথ্যটা দুর্বল হয়ে গেছে, এটা তো বুঝতে পারছি, ডেটা তো তোমার কি হতে পারে, একটু দুর্বল হয়ে যেতে পারে। এই তোমরা বিদ্যুৎ সার্কিটের যে সুইচ, ওই সুইচ আর এই সুইচ কিন্তু এক না। এই জিলানি কি বলে এটা, যে আমাদের নর্মাল যে বাসা বাড়িতে যে সুইচ ইউজ করে, ওইটার এটা কিন্তু সেম না। এই যে উৎস আবার দেখি ভালো মতো বুঝতে পারছি, তুমি বলছো যে হ্যাঁ নয়েজ আসতে পারে। ধরো তুমি একটা তোমার কম্পিউটার থেকে কোনো একটা তথ্য পাঠাই দিছো কোথাও, ধরো বিশাল দূরত্বে, এখন তুমি যখন যাচ্ছ, তথ্যটা যখন যাচ্ছে, সেই তথ্যটা এরকম কি নয়েজের মাধ্যমে তথ্যটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে, তথ্যটা দুর্বল হয়ে যেতে পারে। সেখানে আমরা ইউজ করি কি জানো, যে একটা ডিভাইস, সেটাকে আমরা বলি হলো রিপিটার। এই রিপিটারের কাজ কি, ওই তথ্যটাকে নিজের মধ্যে নিয়ে ওইটিকে আবার জাস্ট কপি করে আবার পাঠায়, যার কারণে তথ্যটা আবার শক্তিশালী হিসেবে যাইতে পারে। সেটা হলো রিপিটারের কাজ। রিপিটারের কাজ কি, ওই তথ্যটাকে সে নিয়ে ওইটাকে রিপিট করে আবার সামনের দিকে পাঠায় দেয়, যেন আমাদের তথ্যটা দুর্বল না হয়। বিষয়টা জাস্ট এইটাই, অনেকটা রাউটারের মতো। এবার আসলে হলো আমাদের যে জিনিসটা, সেটাকে আমরা বলি হলো ব্রিজ। এই ব্রিজ জিনিসটা হলো কি, ধরো যে আমাদের অনেকগুলো কম্পিউটার, এর আগে আমাদের হাব আর সুইচে কি ছিল, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের কানেকশন। আর আমরা বলতে পারি আমাদের যে জিনিসটা ব্রিজ, ব্রিজের মাধ্যমে কি অনেকগুলো নেটওয়ার্ককে আমরা যুক্ত করতে পারি। যেমন ভাবে তোমরা আমরা করি কোথায়, রাউটার। এই রাউটার আর ব্রিজের কাজ অলমোস্ট সেম, বাট ব্রিজের চেয়ে রাউটার হলো একটু বেশি উন্নত। ব্রিজ আর রাউটারের কাজ অনেকটা সেম, যেমন ওই যে হাব আর সুইচ পড়ছিলাম না, যে হাবের চেয়ে সুইচ হলো উন্নত, তেমনি ভাবে ব্রিজ আর রাউটারের কাজই কি অলমোস্ট সেম, বাট ব্রিজের তুলনায় রাউটার একটু বেশি উন্নত, একটু বেশি না, অনেকখানি বেশি উন্নত। আর আরেকটা জিনিসটা আছে আমাদের, আরেক ধরনের ডিভাইস, যে ডিভাইসটাকে আমরা বলি হলো গেটওয়ে। গেটওয়ের কাজ কি জানো, যেখানে বিভিন্ন টাইপের নেটওয়ার্ক, ওয়াইড হোক, তারপরে ওয়্যারলেস হোক, ওয়্যারলেসের মধ্যে আবার বিভিন্ন রকমের কানেকশন আছে, আমরা জানি না, বললাম কি প্যান ওয়ান, বলতে পারি হলো যে আমাদের যে ইনফ্রারেড ছিল, তারপরে হলো মাইক্রোওয়েভ ছিল, সব রকমের কানেকশন কে সে কি করতে পারে, আদান প্রদান করতে পারে, সেই টাইপের ডিভাইসকে আমরা বলি হলো গেটওয়ে। এই গেটওয়ে কোথায় মূলত ইউজ করা হয় জানো? এই গেটওয়ে গুলো মূলত ইউজ করা হয় হলো যে পুরো একটা দেশের পরে বা পুরো একটা শহরের পরে, ধরো ঢাকা শহরে বা তোমাদের যে জেলা শহরে বিভিন্ন জন কি ওয়্যার্ড কানেকশন ইউজ করে বা তারের মাধ্যমে কানেকশন ইউজ করে, অনেকে তোমার কি ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করে। সবগুলাকে কি করতে হবে, এই সবগুলাকে তো একত্রিত করতে হবে বা আদান প্রদান করতে পারতে হবে, সেটার জন্য আমরা ব্যবহার করি কি গেটওয়ে। মানে গেটওয়ের মাধ্যমে সব রকমের তথ্য আদান প্রদান করা যায়, বা যেগুলো অ্যাকচুয়ালি বড় বড় জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন তোমরা শুনে আসবা যে এই বাংলাদেশের ক্ষেত্রে একটা কি আছে, গেটওয়ে। তার মানে বাংলাদেশের যত ডেটা আছে, মানে তোমাদের পার্সোনাল ডাটাগুলো প্যানের মধ্যে, তারপরে ওয়ানের মধ্যে, দেন হলো ম্যানের মধ্যে, এই সবগুলা ম্যানের ডাটাগুলো কোথায় যাচ্ছে, ওয়ানের মধ্যে, মানে পুরো বাংলাদেশের ডেটা।
দেন বাংলাদেশের ডেটাগুলা সারা পৃথিবীর সাথে কানেক্টেড কিভাবে, এই গেটওয়ের মাধ্যমে। সেখানে একটা বড় গেটওয়ে আছে যার মাধ্যমে বাংলাদেশের যত ডেটাগুলো আছে সবগুলা সেই গেটওয়ের মধ্য দিয়ে পাস করানো যায়, মানে পাস হয় অ্যাকচুয়ালি। মানে সব দেশের এরকম গেটওয়ে আছে। জিনিসগুলো আমরা কিছুটা বুঝতে পারছি, জিনিসগুলো বুঝতেই পারতেছি, অনেক হাই লেভেলের জিনিস, বাট জিনিসটা কিছুটা বুঝতে পারছি আমরা, রাইট? আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, জোস। দেন যে টপিকটা আমরা পড়বো সেটা তোমাদের জন্য অত্যন্ত ইজি। এই তোমাদের নিশ্চয়ই কঠিন কিছু পড়াচ্ছি না, সো মাথা জামা হওয়ার তো কোনো কারণ দেখি না। এরপরে আসো এই যে টপোলজি। বুঝতে পারছো, সবচেয়ে তোমাদের যে আকাঙ্ক্ষিত বস্তু, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই, সেটা হলো কি টপোলজি। প্রথম টপোলজিকে আমরা বলি হলো বাস টপোলজি। বাস টপোলজি জিনিসটা কি জানো? ধরো একটা বাসে কি হয়, তুমি একটা বাসে দেখো না যে মাঝখানে কি লম্বা একটা জায়গা ফাঁকা থাকে আর দুই পাশে সিটগুলা থাকে, দুই পাশে সিটগুলায় লোকজন বসে। এখানে সেরকম ভাবে লম্বা একটা কানেকশন থাকে যেটাকে আমরা বলি হলো ব্যাকবোন। লম্বা একটা কানেকশন থাকে যেটাকে আমরা বলি হলো ব্যাকবোন, আর তার চারদিকে মানে তার আশেপাশে বিভিন্ন রকম কম্পিউটার, সার্ভার, এই সবগুলা যুক্ত থাকে। এই টাইপের যে কানেকশনটা সেটাকে আমরা বলতে পারি হলো বাস টপোলজি। বলো তো সবাই, বাস টপোলজি কি বুঝলা কিনা? আচ্ছা, বুঝছি সবাই। আচ্ছা, জোস জোস জোস। আচ্ছা, না বুঝার তো কিছু নেই। দেন আসো আমরা দেখি স্টার টপোলজি, আরেক টাইপের টপোলজি। বুঝতে পারতেছি যে আমাদের কেন্দ্রে কেন্দ্রে কি থাকে, একটা হাব থাকে। ওই যে হাব বুঝালাম না তোমাদের, হাব থাকে আমাদের কেন্দ্রে, একটা হাব থাকে বা সুইচ থাকে, যেটাই বলো, হাব বা সুইচ থাকে। এবং সেই হাব বা সুইচের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড, বা সবগুলো সার্ভার, কম্পিউটার সবকিছু কানেক্টেড। সেটাকে আমরা বলতে পারি হলো স্টার টপোলজি। তোমরা বলতে পারো ভাইয়া দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি? এই দেখো, বাস টপোলজিতে তুমি যদি যে কোনো একটা কম্পিউটারকে সরাই ফেলো, আমাদের কানেকশনে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। স্টার টেকনোলজিও সেম, যে আমাদের যে কোনো একটা কম্পিউটারকে আমি সরাই ফেলি, আমাদের বাকি কম্পিউটার কিন্তু গুলা কিন্তু ঠিক মতো ডেটা আদান প্রদান করতে পারবে। বাট কখন পারবে না? যখন আমাদের সুইচটাই নষ্ট হয়ে গেছে, তখন কেবলমাত্র পারবে না। দেন চলো আরেক রকমের টপোলজি আছে, সেটাকে আমরা বলতে পারি, দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলতে পারি হলো রিং টপোলজি। রিং টপোলজি মানে কি? সবগুলো কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কি কানেক্টেড রিং হিসাবে। এখন রিং টপোলজির একটা প্রবলেম আছে, তুমি চিন্তা করো, ধরলাম আমাদের এই যে 4 নম্বর কম্পিউটারটা সেটা নষ্ট হয়ে আছে। এখন তোমরা কি আমাকে বলতে পারো যে বাকি কম্পিউটারগুলোর মধ্যে কি তথ্য আদান প্রদান করা পসিবল হবে সবার মধ্যে, বাকিগুলোর মধ্যে? হবে না, এক্স্যাক্টলি। এই যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে রিং টপোলজি, এই যে একজন বলছে ক্লাস 8-এ পড়ছি আমরা, আমি জিনিসপাতিগুলো তো ইজি, কঠিন কিছু না। রিং টপোলজি কি হয়, যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে আমরা বাকিগুলোর মধ্যে ডেটা আদান প্রদান কঠিন হয়ে যায়। দেন চলো দেখি আমরা ট্রি টপোলজি। এটা তো অনেক ইজি, জোস একটা। যে উপরের দিকে কি মনে হয়, যে উপরের দিকে একটা বড় একটা তোমার কি থাকে, আমরা বলতে পারি হলো কি সুইচ থাকে বা হাব থাকে, সেইগুলোর সাথে নিচের দিকে সব কম্পিউটার গুলা কি কানেক্টেড। আবার এই কম্পিউটার গুলোর সাথে নিচের দিকে আরো কম্পিউটার কানেক্ট করতে পারো, তুমি চাইলে এই কম্পিউটার গুলোর সাথে তুমি চাইলে আরো কিছু কম্পিউটার কানেক্ট করতে পারো। এই যে তোমাদের আমরা বলতে পারি টপোলজি, এই টপোলজিকে আমরা বলতে পারি হলো ট্রি টপোলজি। দেন চলো আরেকটা টপোলজি আমরা দেখবো, সেটাকে আমরা তোমাদের এর আগেও একটু বলছি, এটা নিয়ে কথাবার্তা, মেশ টপোলজি। যেখানে সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত, সেটাকে আমরা বলি হলো মেশ টপোলজি। এটাও নিশ্চয়ই আমরা সবাই বুঝছি, রাইট? বলতো। আচ্ছা, থ্যাংক ইউ নাফিম কমপ্লিমেন্টের জন্য। দেন চলো আরেকটু দিয়ে সামনের দিকে যাই। আর এইটা বুঝতে পারতেছে আমাদের আরেক রকমের টেকনোলজি আছে, সেটা অ্যাকচুয়ালি নতুন কোনো টপোলজি না, সেটাকে আমরা বলি হলো হাইব্রিড টেকনোলজি বা হাইব্রিড টপোলজি। মানে যত কিছু আছে সবগুলোর মিক্সচার, মিশ্রণ একটা। আমরা বলতে পারি বাস টপোলজি, তারপরে স্টার টপোলজি, বা সরি, বা তুমি চাইলে এর মধ্যে কি যে বলতে পারি যে ট্রি টপোলজি, রিং টপোলজি, সবকিছু তুমি মিশ্রণ ঘটাতে পারো, সেটাকে আমরা বলি হলো কি হাইব্রিড টপোলজি। দেন আরেকটা টপিক আছে, এটা হলো আমাদের লাস্ট টপিক, এই পেজটা বলতে পারি যে লাস্ট টপিকের পেজ। এরপর আমরা একটা সিকিউ সলভ করব। এটা আমরা বলতে যেটা নিয়ে আলোচনা, সেটা হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? এই যে বলতো, তোমাদের কি কারো এইচটিএমএল এ পড়াটা মনে আছে, যে এইচটিএমএল এ আমরা কি আমাদের ওয়েবসাইটটাকে কি আর নিজের কম্পিউটারে রাখতাম, নাকি কোনো একটা সার্ভারে হোস্ট করতাম? তোমাদের কারো কি মনে আছে? কোন একটা সার্ভারে রাখতাম, এক্স্যাক্টলি। আমি কিন্তু আমার কম্পিউটারে রাখতাম না, আমি কি আমার ওয়েবসাইটটাকে কোন একটা সার্ভারে রাখতাম। তেমনই এই যে ধারণাটা, এই টাইপের যে জিনিসটা, সেই ধারণা থেকে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং জিনিসটা চলে আসছে। মানে কথা হলো যে ধরো যে আমার কম্পিউটার আমি গ্রাফিক্স বানাবো, গ্রাফিক্স প্রসেসিং করব। যে এর আগে ধরো তোমাদের একটু ব্লেন্ডার সম্পর্কে একটু বলা হয়েছিল, যে যদিও এটা তোমাদের আলোচনার বিষয় না,
বাট ধরো যে তারপরে যে আবার বিভিন্ন রকম জিনিসপাতি আছে, যে বিভিন্ন রকম ধরো আমার সফটওয়্যার ইউজ করা লাগবে, বাট আমার কম্পিউটারটা অত শক্তিশালী কম্পিউটার না। আমার কম্পিউটার হয়তো আমরা কি বলতে পারি যে দুর্বল কম্পিউটার। বাট অনেকে আছে যারা অ্যাকচুয়ালি তার কম্পিউটারই ভাড়া দেয় অনলাইনে, মানে অনলাইনে আমি তার কম্পিউটারকে ইউজ করতে পারবো, মানে তার কম্পিউটারে আমি কোনো ডেটা রাখতে পারবো। সেই যে জিনিসটা, যে সে তার কম্পিউটারে ইভেন আমি শুধু ডেটা রাখতে পারবো তাই না, তার কম্পিউটারের যে সিপিইউ বা প্রসেসিং পাওয়ার সেটাও আমি ইউজ করতে পারবো। এই ধারণা থেকে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং এর ধারণা চলে আসছে। যেমন কথা হলো, তোমরা অনেকে গুগল ড্রাইভ, এটা তো তোমরা জানোই, যে তুমি তোমার যে ইয়েগুলা কি বলতে পারি, তুমি তোমার যে পিকচার গুলা বা তোমার যে বলতে পারি গুরুত্বপূর্ণ ডেটা গুলা, সেগুলো তুমি তোমার মোবাইলে রাখো না, এমনকি গুগল ড্রাইভে রেখে দাও। গুগল ফটোজে সব ফটোগুলো ছবি তোলার সাথে সাথে গুগল ফটোজে চলে যায়। তাহলে এরপরে তোমাদের আছে হলো কি, যে AWS বা অ্যামাজন, যে অ্যামাজনের যেটা, যে সেটাকে আমরা বলতে পারি সেটা একটা জিনিস রয়েছে। ড্রপ বক্স রয়েছে, অ্যাকচুয়ালি ওয়ান ড্রাইভ রয়েছে, অনেক কিছু। এটা সিকিউর, এটা মোটামুটি সিকিউর, অনেক সিকিউর। যে এইসব যে জায়গাগুলা, এই জায়গাগুলোকে আমরা বলতে পারি ক্লাউড কম্পিউটিং। নট অনলি দ্যাট, AWS এ এরকম ফাংশন আছে যেটা তোমরা আর কি পুরোপুরি ডিটেলসে এখনো জানো না, যেমন যে মেশিন লার্নিং, তারপরে হলো যে ইমেজ প্রসেসিং, এগুলোর নাম তো তোমরা শুনছো। এগুলোর জন্য অনেক শক্তিশালী কম্পিউটার দরকার হয়, বাট ধরো আমার কম্পিউটার অত শক্তিশালী না, তাহলে আমি কি করতে পারবো, ওখানে আমি অনলাইনে ওদের কম্পিউটারই ইউজ করতে পারবো। মানে অনেক শক্তিশালী কম্পিউটার আছে, অনেক কি বড় বড় শক্তিশালী সার্ভার আছে, সেগুলো আমি ইউজ করে ফেলতে পারবো। মানে সেখানে আমি ডেটা প্রসেস করে আমি সেটা নামাতে পারবো, কাজ করতে পারবো, গবেষণা করতে পারবো, রিসার্চ করতে পারবো, এই জিনিসটা। তো আমি অ্যাকচুয়ালি নিজের কম্পিউটার না, যে ইন্টারনেটে যখন একটা যে কোনো কম্পিউটার, আমি জানিও না অ্যাকচুয়ালি কোন কম্পিউটারটা আমি ইউজ করতেছি, বাট অনেক কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমি সেখানে সেই কম্পিউটারটাকে ইউজ করতেছি। সেইখান থেকে আমরা বলতে পারি সেটা হলো ক্লাউড কম্পিউটিং এর ধারণা। এই বলতো ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, সেটা কি সবাই বুঝলাম? এটা ফ্রি না, অনেক কিছুই ফ্রি, 90% মতো ফ্রি, মানে তোমরা যারা যেগুলো ব্যবহার করো, বাট অনেক কিছুই পেইড। যেমন গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত ফ্রি, 15 জিবির পরে তুমি যদি যাও যে এর চেয়ে বেশি ইউজ করতে চাও, সেটাকে আমরা বলতে পারি হলো কি, যে পে করতে হয়। জিজ্ঞেস করছে একটু রিপিট করবেন, মানে তুমি শুধুমাত্র যে সরাসরি যে ফিজিক্যাল কম্পিউটার ইউজ না করে তুমি অন্য কারো কম্পিউটার ইউজ করতেছো অনলাইনে, ধরো যে অন্য কারো কম্পিউটার 1 ঘন্টার জন্য ইউজ করতেছো, যার কারণে তুমি কি পে করতেছো, সাপোজ দ্যাট কাইন্ড অফ থিং। এই জিনিসটাকে আমরা বলতে পারি হলো ক্লাউড কম্পিউটিং। ধরো তুমি নেটের মাধ্যমে কানেক্টেড গুগল ড্রাইভে, তুমি যে গুগল ড্রাইভে তথ্যগুলো রাখতেছো, ওইটাকে বলো তুমি কি নিজের কম্পিউটারে রাখতেছো, একটা অন্য কোথাও রাখতেছো না, তুমি জানো না অ্যাকচুয়ালি তোমার তথ্যগুলা কোন কম্পিউটারে বা কোথায় সেভ হচ্ছে, তুমি কিন্তু জানো না। সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি, যে ক্লাউড কম্পিউটিং। যারা তোমরা বলছিলা শাম্মি, তারপরে নেক্সট আরো কয়েকজন বলছিলা যে তোমরা বুঝো নাই, যে আরেকবার রিক্যাপ করতে, তোমাদের কাছে কি এখন জিনিসটা ক্লিয়ার বলো তো? আচ্ছা গ্রেট, আচ্ছা জোস, দেন আসো। তার মানে আমরা কি আমাদের এই টপিকগুলো আমরা বুঝলাম। এখন তোমাদের জন্য একটা সহজ একটা সিকিউ রাখছি আমি, সহজ একটা সিকিউ, সেটা নিয়ে আমি দেখি যে আমরা পারি কিনা। পরীক্ষায় এই টাইপের কোশ্চেন গুলাই কিন্তু আসে এই চ্যাপ্টার থেকে। এই জন্য চ্যাপ্টার 1 থেকে কিন্তু আমার একটা সিকিউ আসে না, এই জন্য সেখানে আলাদা সিকিউ রাখি নাই, বাট এই চ্যাপ্টারে কিন্তু একটা আলাদা সিকিউ রাখছি। ব্যাকবোন কি? ব্যাকবোন বলতে বলতে পারি যে একটা যে নেটওয়ার্কের যে স্ট্রাকচার বা নেটওয়ার্কের যে ভিত্তি, সেটাকে আমরা বলতে পারি হলো ব্যাকবোন। যেমন কথা হলো, আমরা যে তোমাদের কি পড়াইছিলাম, বাস টপোলজি পড়ছিলাম। দেখো তো তোমাদের কি মনে পড়ে যে বাস টপোলজি পড়ছিলাম? এই যে বাস টপোলজির ক্ষেত্রে এই মাঝখানে যে লম্বা তারটা, যেটা আমাদের সবগুলা কানেক্টেড, সেটাকে আমি বলতে পারি হলো ব্যাকবোন। এখানে আমাদের এই স্টার টপোলজিতে আমি আমার এই জায়গার যে আমাদের কি আছে সুইচটা, এই সুইচটাকে আমি বলতে পারি হলো ব্যাকবোন, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্কটাকে ক্রিয়েট করতেছে। রিং টপোলজি আমি বলতে পারি পুরা এই রিংটাই, মানে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটারের কানেকশন পুরাটাই হলো ব্যাকবোন, যে কোনো একটা নষ্ট হয়ে যাওয়া মানে টোটালটাই নষ্ট হয়ে যাওয়া। ট্রি টপোলজিতে আমি বলতে পারি এই যে আমাদের এই যে বড় বড় যে সুইচ গুলা বা এগুলাকে আমরা বলি, অ্যাকচুয়ালি সুইচ গুলাকে আমরা কি বলি জানো, নোড বলি। এই নোড গুলাকে আমরা বলতে পারি হলো ব্যাকবোন। মেশ টপোলজিতে সেরকম ভাবে সবগুলো কম্পিউটারে যে এই যে মেশটা, এই মেশটাকে আমরা বলতে পারি হলো ব্যাকবোন। মানে আমরা এটাকে সংজ্ঞায় বলতে পারি যে একটা নেটওয়ার্কের যে ভিত্তি বা যার মাধ্যমে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলতে পারি হলো ব্যাকবোন। নেক্সট আসো খ নাম্বার, ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ভাই এটা তো আমার চেয়ে তোমরা আরো ভালো পারবা। ধরো পাশের বাসায়, তোমার বাসার নেটওয়ার্ক, তুমি ওয়াইফাই লাগাইছো, তোমার পাশের বাসায় সবাইকে তুমি ওয়াইফাই স্পিড পাচ্ছ না, সবাই ব্যবহার করতেছে মনের সুখে। আবার নট অনলি দ্যাট, সেখানে আবার ধরো যে তারা কি, ধরো কোনো সাইবার ক্রাইম করতেছে, পুলিশ এসে তোমারে ধরবে যে তুমি ওয়াইফাই দিছো কেন, তুমিও জড়িত। বুঝতে পারতেছি বিষয়টা? ওকে, তাহলে 1 আর 2 এ প্রবলেম নাই। গ নাম্বারটা বলো তো, যে 1 নাম্বারে কোন টাইপের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, জাস্ট আমাকে বলো দেখি। সবাই এটা বুঝার কথা, এটা না বুঝার কোনো কথা নাই। না বুঝলে তাহলে আমার খুব খারাপ লাগবে। এই যে আচ্ছা সবাই দেখি বুঝতে পারছো, ট্রি। অ্যাকচুয়ালি
গ নাম্বারটা হলো ট্রি টপোলজি। এখন তুমি ট্রি টপোলজি একটু বিস্তারিত বলবা, এই C1 C2 C3 আমাদের কি এই যে সার্ভার 1 এর সাথে যুক্ত, এগুলো আর কি বিস্তারিত বলবা, নাথিং এলস। গ নাম্বারটা আমরা বুঝলাম, ক বুঝলাম, খ বুঝলাম, গ বুঝলাম। নেক্সট হচ্ছে ঘ নাম্বারটা। এখন আমরা 1 নম্বরটা তোমরাই বলতেছো যে 1 নম্বরটা হলো আমাদের ট্রি টপোলজি। এই তাহলে বলো তো যে আমাদের 2 নাম্বার চিত্রটা সেটা আমাদের কোন টপোলজি? 2 নাম্বার চিত্রটা বলো তো কোন টপোলজি 2 নাম্বারটা? এই দেখি সবাই দেখি পারতেছে, দোস্ত তোমরা হাইব্রিড টপোলজি। এই রিং না, এই লোবা কি বলো, দেখো এই যে এখানে কতগুলো টপোলজি ইউজ করা হয়েছে, তোমাদের যদি একটু খেয়াল করে দেখো, এই জায়গায় দেখো এইটার ভিতরে রিং, এই জায়গায় দেখো রিং টপোলজি ইউজ করা হয়েছে। দেন বাইরে তো তোমাদের কি আছে, এই যে এই জায়গায় তো তোমার স্যাটেলাইট, আমি বলতে পারি টেরেস্ট্রিয়াল যে স্যাটেলাইট টাইপের যে ইয়েটা আমরা বলতে মাইক্রোওয়েভ রিসিভার বা অ্যান্টেনা তো রয়েছে, সেটা পেইন না। এর মাঝখানে দেখো তোমাদের স্টার টপোলজি আছে। আবার দেখো এই জায়গায় তোমাদের বাস টপোলজি আছে। এই যে জিনিসটা এটাকে আমরা বলি হলো কি 2 নাম্বার চিত্র হলো কি আমাদের হাইব্রিড, এটা হলো আমাদের হাইব্রিড টপোলজি। আর 1 নম্বর চিত্রটা হলো আমরা কি বলতে পারি যে আমরা ট্রি টপোলজি। এখন বলা হয়েছে কি দেখো ট্রি টপোলজির তুলনায় 2 নম্বরে ব্যাপকভাবে ডেটা আদান প্রদান বেশি করা হয়। এটা তো বুঝতেই পারতেছি এতগুলা টপোলজি, মানে এটার সাথে কতগুলা কানেক্টেড করা যায়, কত রকমের সিস্টেম কানেক্টেড করা যায়, মানে এখানে অবভিয়াসলি বেশি পরিমাণে তথ্য আদান প্রদান হবেই, মানে অনেক বেশি দূরত্ব পর্যন্ত এটা বিস্তৃত ট্রি এর তুলনায়। তাহলে বলতো আমরা ঘ নম্বরটা সবাই নিশ্চয়ই বুঝলাম। তার মানে বুঝতেই পারতেছি পরীক্ষায় সিকিউ গুলো আমাদের কিরকম ভাবে আসবে। তাহলে আজকের ক্লাসে আমরা যদি একটু দেখি যে আমরা বলছিলাম কি ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি 5টা আছে, উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, গন্তব্য। দেন ব্যান্ডউইথ পড়ছি, প্যারালাল সমান্তরাল পড়ছি বা প্যারালাল সিরিজ সেটা পড়ছি। এই সিঙ্ক্রোনাইজেশন নিয়ে আমরা পড়ছি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স অনেক জোস একটা জিনিস ছিল সেটা পড়ছি। দেন ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট সেটা বুঝছি। এইটাও বুঝছি যে তুমি ধুমধাম যে যেটা গ্রুপে মেসেজ দিতে যাচ্ছে যে কাউকে ট্রিট দিবা, সেই মেসেজটা টাইম লাইনে পোস্ট কইরো না। দেন কেবলগুলা নিয়ে বুঝছি। দেন আমরা কি তারবিহীন মাধ্যমগুলা নিয়ে একটু আলোচনা করছি। মোবাইলের প্রজন্ম বুঝছি, প্যান, ল্যান, ম্যান, ওয়ান বুঝছি। দেন এই যে এগুলো তো বুঝছি, এগুলো সহজ জিনিসপাতি, ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার। কিছু যন্ত্রপাতি শিখছি, ডিভাইস। দেন আমরা টপোলজি গুলা পড়ছি, টপোলজি গুলা শেষ করার পরে ক্লাউড কম্পিউটিং পড়ছি এবং একটা পরীক্ষায় আসার মতো একটা সিকিউ সলভ করছি। নিশ্চয়ই আমরা সবাই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আই থিঙ্ক। আচ্ছা গ্রেট, ওকে, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ আজকের ক্লাসে আমরা এই অবস্থায় রাখতেছি। এখানে আমরা পুরো চ্যাপ্টার 2টা তোমাদের কভার করার চেষ্টা করছি এবং আশা করি তোমাদের পরীক্ষা এখন যে কোনো কোশ্চেনে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা তাহলে তোমাদেরকে ক্লাসের মূল্যায়ন সংক্রান্ত যে পোলটা দেওয়া হচ্ছে সেখানে তোমরা একটু অ্যান্সার করবে। আর দেখি তোমাদের যে কিউ&এ বক্সের অবস্থাটা কি। আচ্ছা তোমরা দেখি আজকে অনেক মনের সুখে অনেক কোশ্চেন করছো এবং অ্যান্সার গুলো তোমরা ঠিকঠাক মতো পেয়ে গেছো। এই যে অর্পি বলছো, আল্লাহ এই অভিযোগ দিলে আমার উপর, অর্ক ভাই তো হাইব্রিড নেটওয়ার্কের এক্সাম্পল দিল না, একটা এক্সাম্পল দিতে পারলে ভালো হয়। এই হাইব্রিড টপোলজি সম্পর্কে কিছু বলি না, এটা কোনো কথা? এটা বলে যে হাইব্রিড টপোলজি কোনটা বলো তো? যে এই যে তুমি চিন্তা করো যে ধরো তোমার বাসার মধ্যে ধরো যে সব কম্পিউটার গুলা রিং টপোলজির মাধ্যমে যুক্ত। এখন তোমার বাসার সাথে ধরো যে তোমার কি আশেপাশে 5টা বাসা, এই 5টা বাসার মাঝখানে কোনো একটা কি আছে, একটা সার্ভার আছে বা একটা সুইচ আছে, তার মাধ্যমে 5টা বাসা ওইটার মধ্যে কানেক্টেড। তাহলে 5টা বাসা আবার কিসের মাধ্যমে কানেক্টেড বলো? স্টার টপোলজির মাধ্যমে। এই দেখো এখানে একটা হাইব্রিড টপোলজি চলে আসলো। এই বলো তো অর্পি, বুঝতে পারছি এবার? অর্ক ভাই, হ্যাঁ জাওয়াত বল। জি ভাই, ওই যে উৎস আর হচ্ছে কি আকিলের 2টা প্রশ্ন ছিল, ওগুলা একটু কনটেক্সটের বাইরে, আপনি যদি ওগুলা নিয়ে একটু কথা বলেন তার মাঝখানে আমাদের সাথে একটু কথা বলতাম আর কি। আচ্ছা তো উৎস তোমাদের প্রশ্ন আর আসলে যে ধরনের প্রশ্ন, উৎস আর আকিল একদম শুরুতেই কিউএনএ আছে। আচ্ছা আপনার উৎস বলছো এক্সট্রা যেগুলো যে দিচ্ছেন গুগল সেগুলো। শিটে যে আমরা লিখি সেটাও কি অ্যাসিঙ্ক্রোনাস? হ্যাঁ সেটাকে আমরা সেটাকে অ্যাসিঙ্ক্রোনাস না, সেটা হলো কি এটা উন্নত ভার্সন আমরা বলতে পারি, কারণ তুমি একটা কথা লিখছো যে গুগল শিটে যে সেভ হয়ে যাচ্ছে সাথে সাথে সেভ হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি অ্যাসিঙ্ক্রোনাস। বাট যে পুরা তথ্যটা ধরো যে তোমার আগের কোন একটা শিট নতুন ভাবে লোড হচ্ছে সেটাকে আমরা বলতে পারি সিঙ্ক করা বা সিঙ্ক্রোনাস। আর আকিল বলছো, দেখি আকিল কই কি বলছো যে ভাইয়া ওয়াইফাই ইউজ করে কিভাবে এক ফোন থেকে আরেক ফোনে ইমেজ নিব। এই ওয়াইফাই ব্যবহার করে অ্যাকচুয়ালি করা যায় যে অ্যাকচুয়ালি মানে তুমি তো সরাসরি ওয়াইফাই ব্যবহার করে বাসে একটা হোম নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারো। ওয়াইফাই ব্যবহার করে একটা হোম গ্রুপ তৈরি করা যায়, মোবাইলে এই অপশনটা আছে আর কম্পিউটারে তো আছেই। হোম গ্রুপ ক্রিয়েট করলে তখন তুমি বাসার ওয়াইফাই ব্যবহার করেই এক মোবাইল থেকে আরেক মোবাইলে সরাসরি ডেটা কানেকশন না দিয়ে তুমি তথ্য আদান প্রদান করতে পারবা। বা তুমি আরেকটা করতে পারো এফটিপি, যে এফটিপি সার্ভার বাসায় ক্রিয়েট করা যায়, মোবাইলের মধ্যে একটা অ্যাপ আছে এফটিপি সার্ভার।
ওইটা তুমি জাস্ট নামায়ও কাজ করতে পারবা। ওকে, আচ্ছা, আমি একটু জাস্ট এটা বলতেছিলাম, তোমাদের আসলে প্রশ্নগুলা অনেকের এরকম কিছু প্রশ্ন করছে, এক্স মেশিন বা এগুলো আসলে চিনো না। আশা করি 9-10 আসলে মেশিন গুলো পড়ে আসবার কথা, ফ্যাক্স মেশিন বা অন্যান্য এগুলো কি আছে, কিংবা ধরো মানে প্রশ্নগুলো এমন ছিল যে ভাইয়া ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করব কিভাবে, মানে এমন ধরনের কিছু প্রশ্ন করছো যেগুলো আসলে এক্সপেক্টেড না, যার জন্য অন্যদের অ্যান্সার দিতে পারছি না। আমি হয়তো আরো অনেক দিতে পারতাম, বাট যে কয়টা অ্যান্সার দিতে পেরেছি আশা করি মোটামুটি সবাই অ্যান্সার পাওয়ার কথা। বাট একটু প্রশ্নগুলো মনে হয় বুঝে করলে ব্যাপারটা একটু ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, একটা প্রশ্ন করলে বারবার মানে পেস্ট করতেছো, মানে তুমি একাই 5বার যদি প্রশ্নটা বারবার করতে থাকো, মানে এটা আমার অন্যদের প্রশ্নগুলো সব নিচে চলে যায়, তখন আমার একটু টাইপ করাটাও টাফ হয়ে যায়। তো এই ডেকোরামটা একটু ফলো করো, তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। এই আমরা কিন্তু রাগ করি না, মানে আমরা কিন্তু লিটারালি রাগ করি না, আমরা কোশ্চেন করলে আমরা আরো খুশি হই, কারণ আমরা জানি যে ভাই তুমি চিন্তা করো যে আগে হয়তো আমরা যখন ক্লাস নিতাম একটা ক্লাসে হয়তো 50 জন বা 60 জনের সামনে লেকচার দিতে পারতাম, বাট এখন তোমাদের অনেককে আমরা একসাথে তথ্য জানাতে পারতেছি, অ্যাকচুয়ালি আমাদেরই ভালো লাগতেছে, আর কোশ্চেন অ্যান্সার দিতে তো আরো ভালো লাগে। বাট যেটা একবারে তুমি 10-12টা তুমি যদি একবার টাইপ করতে থাকো কন্টিনিউয়াসলি, এটা অনেকে করো, অনেকের মধ্যে একটা বদ অভ্যাস আছে যে এটা তোমরা করো, তার কারণে অন্যরা বঞ্চিত হয়। এইটা হলো জাস্ট পেইন, আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর আরেকটু একটু বলি, আনিকে বলছো যে এই তুমি দেখি চ্যাট বক্সে আমার নামে অভিযোগ দিছো, আমি নাকি তোমার কোনো কোশ্চেনের অ্যান্সার দেইনি একটাও। আল্লাহ, কি বলে এটা বলো তো? দেখি তুমি কোশ্চেনটা কি বলো তো চ্যাট বক্সে, আমি দেখি তোমার কোশ্চেনটা কি। এটা কোনো কথা? তুমি যদি বলো, এই সিরিটাও বলে এই তোমরা যেভাবে আমার নামে অভিযোগ দাও, এটা কি ঠিক বলো? হ্যাঁ, আজকে হলো আর মাত্র 2-1টা ক্লাস আছে, এখন তোমরা এইসব অভিযোগ দিলে আমার কষ্ট লাগে না? হ্যাঁ, আচ্ছা যাক, বিষয়টা আমরা বুঝছি। আমি চেষ্টা করি যখন আমার চ্যাট বক্সে কোনো কোশ্চেন যদি আমার চোখে পড়ে, সেটা টপিক রিলেটেড বাইরে হলেও আমি চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। হ্যাঁ জুলফিকার, হ্যাঁ তোমাকেও আর কি, যে থ্যাংক ইউ। সিন্দিত বলে যে তোমারটা আমি পড়ি না, এইভাবে অভিযোগ দেয় না, ঠিক আছে। আমি তোমাদের কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। আর সাথে জাওয়াত ভাইয়া, দেখছো আজকে জাওয়াত ভাই এখন পর্যন্ত 300টার মতো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। তোমরা বুঝতেছো জাওয়াত ভাই আজকে কি প্যারাটা নিচ্ছে তোমাদের? হ্যাঁ, তারপর তোমরা যে অভিযোগ দাও যে আমরা কোশ্চেনের অ্যান্সার দেই না, কষ্ট লাগে না বলো তো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, যে দেখি দাঁড়াও, আমার স্ক্রিনটা একটু হ্যাং করছিল। যে আমরা চেষ্টা করি তোমাদের কাছ থেকে 1-2টা হ্যান্ড রেজ নেওয়া যায় কিনা। আমাদের কয়টা বাজে দাঁড়াও দেখি। আচ্ছা আমাদের 36 বাজে, তো আমরা চেষ্টা করি আজকে 2টা হ্যান্ড রেজ নেওয়া যায় কিনা, ঠিক আছে। 2টা বা 3টা হ্যান্ড রেজ, বেশি নিতে পারবো না, মানে আমাদের ইচ্ছা থাকলেও নিতে পারতেছি না। 3টা হ্যান্ড রেজ নেই। হ্যাঁ সায়েম, হ্যাঁ সায়েম কোশ্চেন করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, সায়েম বলো। এই যে কতক্ষণ আগে ভাইয়া ক্লাউডিং যেটা পড়িয়েছিলেন, যে ক্লাউড, ঠিক হ্যাঁ আছে। ক্লাউড, হ্যাঁ তো গুগল ড্রাইভে যখন আমরা মানে অ্যাক্সেস করি, ঠিক তখন ওখানে কোনো ভিডিও দিলে হ্যাঁ 15 জিবি পর্যন্ত তো স্পেস থাকে। হ্যাঁ তো 15 জিবির উপরে তো আমরা ব্যবহার করতে পারি না। পারি কিন্তু তো, মানে পে করতে হয়। একটা ভিডিও আপলোড করে সেটা প্রাইভেট করে রাখি, তাহলে তোর চেয়ে বেশি আমি ভিডিও আপলোড করতে পারি না। না পারবা না, মানে তুমি আপলোড করলেই তো তোমার গুগল ড্রাইভে চলে গেল, আপলোড করলেই গুগল ড্রাইভে সেভ হয়ে যাচ্ছে। মানে তুমি যদি এখন তোমার আমি ডিভাইস থেকে ডিলিটও করে দাও, তোমার গুগল ড্রাইভে সেভ থাকতেছে। না, আমি একটা কথা বলতেছি, মানে ইউটিউব একটা আর একটা গুগল ড্রাইভ, ওটার কথা বলতেছি আমি। হ্যাঁ আমি গুগল ড্রাইভের কথাই তো বলছি, মানে তোমার কোশ্চেনটা ঠিক, মানে আরেকবার একটু, মানে তুমি কোন জায়গাটা প্রবলেম ফেস করতেছে এটা আরেকবার বলো। মানে আমি বলতেছি যে গুগল ড্রাইভে যখন আমরা কোনো একটা ভিডিও বা ডকুমেন্ট আপলোড করি, মানে হ্যাঁ ওটা 15 জিবি পর্যন্ত লিমিটেড থাকে, হ্যাঁ যদি আমি কোনো স্পেস না কিনি। হ্যাঁ, না কিনলে 15 জিবি পর্যন্ত রাখতে পারবা। কিন্তু ভাই আমি যদি একটা ভিডিও যদি ইউটিউবে যদি আমি আপলোড করে সেটা প্রাইভেট করে রেখে দিই, তাহলে তো আমি মানে সর্বোচ্চ 15 জিবির উপরেও তো আমি ভিডিও আপলোড করতে পারি, পারবো তো না আমি? ইউটিউব, না পারবা না, মানে ইউটিউবের লিমিটটা আমার ঠিক খেয়াল নাই, ইউটিউবের লিমিটটা আমার খেয়াল নাই, বাট গুগল ড্রাইভে তুমি 15 জিবি পর্যন্ত রাখতে পারবা। ও, বুঝতে পারছি? মানে আমার এইটাই জানার মানে ইচ্ছা ছিল। গুগল ড্রাইভ আলাদা, ইউটিউবের ড্রাইভ আলাদা, মানে ইউটিউবটা আলাদা, মানে ইউটিউবে যখন তুমি আপলোড দাও সেটার সাথে গুগল ড্রাইভের পার্থক্য আছে কিছুটা। ও, আচ্ছা আচ্ছা, ওকে। আর একটা হ্যান্ড রেজ, আজকে আর একটা হ্যান্ড রেজ নেবো। হ্যাঁ তাসনিমুল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তাসনিমুল বলো। জি ভাইয়া, ওই যে আমরা যে বিভিন্ন ব্রাউজারে যাই, বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে ওই ব্রাউজারের উপরে ক্লিক করলে আসে যে এত কুকিজ ইউজড, কুকিজ, হ্যাঁ তারপরে দিস সাইট ইজ সিকিউর, এত হ্যাঁ কুকিজ, আবার দিস সাইট ইজ নট সিকিউর। হ্যাঁ, এগুলো মানে কি, তাই তো না? ভাইয়া এখানে কুকিজের ব্যাপারটা কি একটু আচ্ছা যদি বিষয়টা বুঝান। হলো যে তোমার যে প্রতিটা ইয়ের মধ্যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রতিটা সাইটে বেশ কিছু মানে অ্যালগোরিদম ইউজ করে, যারা আসলে তোমার যে
তোমার সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করে রাখে, যে তুমি কিরকম জিনিসপাতি সার্চ দাও, তুমি তোমার পছন্দ কি, এগুলো ওটা করলে যার কারণে ও তোমাকে তোমার পছন্দ মতো জিনিসপাতি কি শো করতে পারে, যেন তুমি ওই সাইটটাতে বেশিক্ষণ কাটাও, বা ও ধরো যে তোমাকে যেন নোটিফিকেশন গুলো সে তোমাকে দিতে পারে। এই জন্য সে তোমার ইনফরমেশন গুলো যে কালেক্ট করতেছে, এটার জন্য যে সিস্টেমটা, সেটাকে আমরা বলি হলো কুকিজ। ও আচ্ছা, তাহলে ভাইয়া কুকিজ যদি বেশি ইউজ করে সেটা কি ভালো নাকি কম ইউজ ভালো করে? খারাপ দুইটাই, ধরো একদমই ইউজ করতেছে না তার মানে তোমাকে সে বিস্তারিত ইনফরমেশন সবসময় জানাতে পারবে না, তোমাকে সবসময় নোটিফাই করতে পারবে না। আবার বেশি ইউজ করা মানে কি তোমার সম্পর্কে বেশি ডেটা রাখতেছে, যে জিনিসটাও ক্ষতিকর। আচ্ছা ও, ভাইয়া, এই যে মোবাইলে যে ক্যাশ ইউজ করি, ক্যাশে হ্যাঁ, হুম, ওই ক্যাশে ফাইল, সেটাও কি এরকমই কিছুটা যে কিছুটা, আহ, মানে একটা মেমোরি হ্যাঁ, কিছুক্ষণের জন্য বা অস্থায়ী, এটাই? এরকমই এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা আসসালামু তোমাদের, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমাদের আরো অনেকগুলো আজকে হ্যান্ড রেজ আছে, মানে আজকে প্রায় তোমাদের আরো আরো মানে 8-9টা হ্যান্ড রেজ আছে। বাট আজকে যে দুইটা হ্যান্ড রেজ নিয়ে ফেলছি, আজকে আর হ্যান্ড রেজ নিচ্ছি না। তোমাদের সাথে ইনশাল্লাহ কালকে আবার হ্যান্ড রেজ নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কালকে আর 2টা ক্লাস, তো মানে দোজ একটা টপিক থাকবে, যে আমার ডেটাবেজ নিয়ে পড়বো, এবং জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সবাই একটু সেই জায়গায় মনোযোগ সহকারে ক্লাসটা করবো। আর 2টা ক্লাস ইনশাল্লাহ ভালোভাবে হবে, আমি চেষ্টা করবো হ্যান্ড রেজ গুলো নেওয়ার আগামীকালকে। বাট আজকে একটু নিতে পারতেন, তোমরা মন খারাপ করো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের নিজেরই খারাপ লাগে যে হ্যান্ড গুলো না নিতে পারলে, ঠিক আছে? তোমাদেরকে ইনশাল্লাহ আগামীকালকে নেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। অর্ক ভাই অসংখ্য ধন্যবাদ। জাওয়াদ ভাই যদি কিছু অ্যাড করেন। জাওয়াদ ভাই কি শুনতে পাচ্ছেন? না ভাই, ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, সাবধানে ঠিক থাকো, আছে আল্লাহ ভাই, হাফেজ সবাইকে। আপনাদেরকে ধন্যবাদ। স্টুডেন্ট ভাইরা, তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। তো আমাদের হচ্ছে যেহেতু ক্লাসটা করলাম, আমাদের হচ্ছে একটা ভাইয়া ডেইলি এক্সাম আছে, একটা তোমরা সবাই চেষ্টা কোশ্চেন করবো ছিল ডেইলি ভাইয়া। এক্সামটা দেওয়ার জন্য। আর যারা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে বলতেছো যে কতদিন পর্যন্ত থাকবে, তো আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। তো তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে না, ভিডিওগুলো আবার দেখা দরকার, তো অবশ্যই এর মধ্যে সব প্রস্তুতি তোমরা গুছাই ফেলবা। আর সাইম, তুমি টাইম চেঞ্জ করতে চাচ্ছ 9:45 রুল, আমি তোমাকে হচ্ছে 9:45 রুল তোমাকে 2:15 করে দেবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, সোহেল ভাই। হ্যাঁ ভাই, বলো। জি, ওই যে আমাদের যে 1 ডিসেম্বর আইসিটি এক্সাম, আমাদের আবার কলেজে 1 তারিখ পরীক্ষা, মানে 29 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। এখন ওইটা কি কোনোভাবে পেছানো যাবে বা অন্য কোনো ভাবে দেওয়া যাবে কিনা? কোন কলেজ তোমার, ঢাকার বাইরে ভাইয়া? না ভাইয়া, ঢাকা রেসিডেন্সিয়াল, ঢাকা রেসিডেন্সিয়াল। আমাদের এখানে যেদিন পরীক্ষা তোমার ওইখানে ওই দিন অনলাইনে থেকে। এক্সাম। হ্যাঁ, তুমি তো আমাদের আইসিটি কোর্সটা অনেক আগে থেকে করতেছো, তুমি আগে থেকে প্রিপারেশন নাও। আমাদের ডেট তো এটা আজকে দেওয়া না, এটা তো অনেক আগে থেকে দেওয়া। পরীক্ষা 3 ঘন্টার না, সকালে একটা দিয়ে দিবা। আর কলেজে পরীক্ষা কখন? আর রাত্রে তুমি সকালের দিকে আমাদের সন্ধ্যা। পরীক্ষাটা দিয়ে দাও। এরকম তো না যাবে আমরা হঠাৎ করে Okay, ডেট দিছি, আমাদের ডেটটা তো অনেকদিন আগে থেকে। আচ্ছা আচ্ছা। তারপর আমি কথা বলে দেখবো, যদি সম্ভব হয় আমি কথা বলে দেখবো, যদি চেঞ্জ করে তাহলে তোমাদেরকে জানাই দেবো। আর চেঞ্জ করার সম্ভাবনাটা খুবই কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জুলফিকার, তুমি কিছু বলবা, বলো ভাইয়া। আচ্ছা, জুলফিকার মনে হয় একই কথা বলতে চাইছিল। আচ্ছা ভাইরা, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে আর, তাহলে আমরা শেষ করতেছি। আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কালকে ক্লাসের জন্য প্রস্তুতি রাখবা। আল্লাহ হাফেজ।